ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রি অ্যাডমিশনের আরেকটি জিকে লাইভ ক্লাসে। সো আজকের ক্লাস হচ্ছে আমাদের একদম ঠিক 11টা বাজে শুরু হয়েছে, কোনো লেট হয় নাই। তোমরা যেমনটা বলো যে ভাইয়া ক্লাস লেট হয়, সো আসলে কখনো আমার ক্লাস ইনশাল্লাহ লেট হবে না, আমি অন টাইমে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আজকে হচ্ছে তোমাদের সাথে আমার এই ব্যাচে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, যদিও আমরা এর আগে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, তবে পেড ব্যাচে পেড গ্রুপে তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস, ঠিক আছে? সো আজকে ক্লাসে আমরা একটা ইন্টারেস্টিং টপিক পড়তে যাচ্ছি, যে টপিকটা তুমি কোনো বইতে পাবা না, বা তোমরা পড়ো নাই, তোমরা তো পড়ার কথা না, কারণ তোমরা হচ্ছে এইচএসসি 26, তোমরা তো হচ্ছে মাত্র এইচএসসি পরীক্ষা সামনে দিবা, তারপরে না অ্যাডমিশনের কথা চিন্তা করতেছো। বাট তোমরা লাকি ব্যাচ। কেন? কারণ তোমরা হচ্ছে তোমরা নিজেরাই স্মার্ট, তোমরা বুঝো যে আমাদের অ্যাডমিশন জার্নিটা প্রিপারেশনটা এখন থেকে শুরু করা উচিত, ঠিক আছে? সো তোমরা এটা বুঝো দেখেই তোমরা প্রি অ্যাডমিশনের ক্লাসটা করতেছো। সো আজকে ক্লাসে আমরা প্রথম ক্লাসে খুব বেশি কথা বলবো না, আমরা ছোট ছোট কিছু বিষয় পড়বো, এর মধ্যে আমরা পড়তে পড়তে হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সারে আমরা অ্যান্সার দিব, ঠিক আছে? যে তোমাদের যে জিনিসগুলো কোশ্চেন আসে আমরা সেগুলো তোমাদেরকে অ্যান্সার দিব, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস টপিকটা, হ্যাঁ, যেরকম হচ্ছে একটা ইউনিক টপিক, একটা মজার টপিক, কারণ এখানে হচ্ছে আমরা এমন কিছু জিনিস শিখবো যা তোমাদেরকে ফিউচারে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? কারণ এই টপিকটা আসলে ইউনিক, তুমি এটা কোথাও পাবা না। সো দেখো, টপিকটা হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসের স্লাইডটা যেমন মজার, টপিকটাও যেমন মজার এবং ইউনিক, তোমরা এটা কোথাও পাবা না। সো আমরা দেখো আজকে ক্লাসে এমন মজার মজার কিছু জিনিস শিখবো, ইউনিক টপিক, তুমি কখনো এটা পড়ো নাই বা দেখো নাই, ঠিক আছে? সো আজকে ক্লাসটা খুব বেশি লেন্দি হবে না, বাট আমরা এরকম মজার মজার জিনিসগুলো শিখবো। আমরা মানে যেহেতু প্রি অ্যাডমিশনের ক্লাস, প্রি অ্যাডমিশন মানে হচ্ছে যে ছোট্ট করে ছন্দের মাধ্যমে টেকনিক দিয়ে এভাবে ভিজুয়ালাইজেশন করে আমরা ক্লাসগুলো নিব। কারণ তোমাদের কাছে জিকে একটা নতুন টপিক, তোমরা কিন্তু আগে পড়ো নাই বা দেখো নাই, শোনো নাই, তোমরা নর্মালি বাংলা ইংলিশে পড়েছো। সো যার কারণে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে আমরা এই জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি। সো আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ ক্লাসগুলোতে। সো আজকে তোমাদের ব্যাচে আমাদের প্রথম ক্লাস হচ্ছে। সো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। আজকে লেখালেখির কোনো কাজ নাই, আমি সব কিছু স্লাইড আকারে দিয়ে দিব, তোমরা ক্লাসের পরে এটা স্লাইডটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা ক্লাসের পরে দেখে নিবা, ঠিক আছে ভাইয়াপুরা? ওকে। কারো কোনো কোশ্চেন থাকলে ভাইয়া ক্লাস শেষে অনেক কোশ্চেন নিব, সমস্যা নেই। আজকে ঢাকা ভার্সিটিতে কী করতে হয় না করতে হয়, কীভাবে যাব, আমরা কীভাবে বাসায় পড়াশোনা করব, আর কোন কোন বিষয় বাসায় পড়তে ভাইয়া, সব কিছু ভাইয়া আজকে বলবো, ঠিক আছে? তোমাদেরও আশা করি যে টাইম নিয়ে খুব একটা শর্টেজ নাই, আমারও টাইম নিয়ে সমস্যা নাই। সো আজকে আমরা রিল্যাক্সে পড়বো, ক্লাস শেষে সব অ্যান্সার দিব, যেহেতু তোমাদের বেচার দায়িত্বে আমি আছি কোঅর্ডিনেটর হিসাবে। সকল অ্যান্সার তুমি ইংরেজি মেমোরাইজিং পার্টগুলো কীভাবে পড়বা, বাংলা বিরোচনটা কীভাবে পড়বা, কোন জায়গায় পড়বা, বা তোমাদের আরও যত প্রশ্ন আছে সব ইনশাল্লাহ ভাইয়া দিয়ে দিব, ঠিক আছে? তো তোমাদের এই ভাইয়া আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটি চান্স পেয়েছি, সব কিছু মাথায় আইডিয়া আছে, কোথায় কি লাগে না লাগে, কোন ভার্সিটিতে কি লাগে, সব কিছু ভাইয়া জানি, ঠিক আছে? সো তোমাদের ইন ফিউচারে যত সাজেশন ভিডিও আসবে, যত গাইডলাইন ভিডিও আসবে, এই ভার্সিটি বেশ সবকিছু দেখবা তোমাদের এই ভাইয়া দিচ্ছে, ঠিক আছে? ওকে। সো আজকের আমাদের ক্লাসের আমরা যাচ্ছি আমাদের প্রথম স্লাইডে। দেখো স্লাইডের পর একটা বিষয় জানো, সেটা হচ্ছে আমাদের লিখতে হয় না, নতুন করে লিখতে হয় না, সব কিছু এখানে গোছানো থাকে। আমরা জাস্ট এক্সট্রা কিছু পার্ট বুঝাই দিব, ভাই এটা শুনবা যে আমরা কি বলতেছি আর কতটুকু বলতেছি, ঠিক আছে? আচ্ছা দেখো, সো দেখো আমাদের প্রথম যে জিনিসটা এটা হচ্ছে গ্রেট ব্রিটেন। হ্যাঁ, আমরা আসলে এটা একসাথে দুইটা জিনিস পড়বো। দেখো ভাইয়া পুরা যে গ্রেট ব্রিটেন এবং হচ্ছে ইউনাইটেড কিংডম। আচ্ছা, এখন প্রচলিত যে ধারণাগুলা, সে তারা মনে করে যে গ্রেট ব্রিটেন এবং হচ্ছে এই ইউনাইটেড কিংডম একই বিষয়, বা আমরা অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে আমরা বলি যে হচ্ছে আমি ইউকেতে যাচ্ছি, ঠিক আছে? সো এই যে ইউকে, ওকে বলি না যে আমি ইউকেতে যাচ্ছি বা আমি ইউকেতে থাকি। সো এই ইউকে বলতে কিন্তু একটা নির্দিষ্ট কোনো দেশকে বোঝায় না, ঠিক আছে? সো যারা এই ধরনের হোয়াটসঅ্যাপে করছো, আচ্ছা, সো যারা এই ধরনের কনসেপ্ট বলে যে আমি ইউকেতে থাকি, সে কিন্তু কোনো একটা ফিক্সড কোনো একটা দেশকে অ্যান্সার দিচ্ছে না। সো যাই হোক, আমি জাস্ট একটু তোমাদেরকে বলি ভাইয়া পুরা একটু আবার একটু বিষয়টা বলি যে আমাদের এই কনসেপ্টগুলা কোথায় হেল্প করবে। তুমি যখন ইন্টারন্যাশনাল জিকে পড়বা বা তুমি যখন বই খুলবা, তোমার এমন কিছু শব্দ মাথায় ঘুরপাক খাবে, বাট সেটার অ্যান্সার
বইয়ের মধ্যে দেওয়া নাই। সো এই জিনিসগুলাই তোমাকে হচ্ছে হেল্প করবে আমার এই 3টা ক্লাস, অর্থাৎ আমি কিওয়ার্ডসের 3টে ক্লাস নিব, কিওয়ার্ড 1 2 3। সো আজকে হচ্ছে ভাইয়া কিওয়ার্ডসের পার্ট 1 নিচ্ছি ভাইয়া পুরা। সো আজকে ক্লাসটা নোট এখন না করে একটু ভাইয়ের সাথে শুনে নাও, যেগুলো স্লাইডে নাই জাস্ট ওই ছোট ছোট তথ্যগুলো জাস্ট একটু খাতায় লিখতে পারো, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে আমরা স্লাইডের মধ্যে দিয়ে দিব, ওকে? ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা বোঝার দিকে বেশি ফোকাস করবো ভাইয়া পুরা, ঠিক আছে ভাইয়া পুরা? কি বোঝার দিকে বেশি ফোকাস করব। আচ্ছা, আর তোমাদের কিন্তু অলরেডি কিন্তু ভাইয়া পিডিএফটা তোমাদের ড্রাইভ লিঙ্কে ভাইয়া দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নাই, তোমাদের কোনো এক্সট্রা প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো, প্রথম জিনিসটা হচ্ছে এই যে আমাদের গ্রেট ব্রিটেন, এই গ্রেট ব্রিটেন বলতে আসলে আমরা কি বুঝবো বা কি শিখবো? দেখো, গ্রেট ব্রিটেন বলতে হচ্ছে আমরা একটা দ্বীপের, একাধিক দ্বীপের, এক বা একাধিক দ্বীপের সমন্বয়ে হচ্ছে একটা আমরা একটা সাম্রাজ্য বলতে পারি। অর্থাৎ গ্রেট ব্রিটেন বলতে কোনো একটা ফিক্সড দেশকে বোঝাবে না, এটা কি ভাই? এটা একটা সাম্রাজ্য। কি ভাইয়া? এটা একটা হচ্ছে সাম্রাজ্য, ঠিক আছে? এটা কি একটা সাম্রাজ্যকে মিন, অর্থাৎ এখানে কোনো একাধিক, এক বা একাধিক দেশ, ঠিক আছে? এখন এই যে দেশগুলো আছে, 3টা দেশ আমি এখানে শিখবো। একটা হচ্ছে ভাইয়া স্কটল্যান্ড, একটা হচ্ছে ওয়েলস, একটা হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে? দেখো এই যে 3টা দেশ আমি দেখতে পাচ্ছি, ম্যাপ সহ এখানে দেওয়া আছে। সো এই 3টা দেশই পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, ঠিক আছে? সো এরকম যে জিনিসগুলো আছে, যে ধরো চারপাশে হচ্ছে পানি, হ্যাঁ, চারপাশে পানি, মাঝখানে একটা ভূখণ্ড বা একটা দেশ, তা কি বলো কি জানো? তাকে বলা হয় দ্বীপ। ভাই কি বলা বলতো? দ্বীপ। আমার সামনে শিখবো যে দ্বীপ বলতে কি বোঝায়, যেটার চারপাশে হচ্ছে জল, মানে জলের মধ্যে একটা দেশ বা একটা ভূখণ্ড আছে, এর নাম কি ভাইয়া বলতো? ভাইয়া দ্বীপ। কি ভাইয়া? পুরা দ্বীপ, ঠিক আছে? সো দ্বীপ কি? যেটা চারপাশে হলো জল। সো এই দেশগুলার চারপাশে হচ্ছে পানি বা সমুদ্র, তো সমুদ্রের মাঝখানে এই দেশগুলো আছে। এই জন্য এই যে দেশগুলো আছে এগুলো কি বলতো ভাইয়া? পুরা দ্বীপ রাষ্ট্র। কি ভাইয়া? পুরা দ্বীপ রাষ্ট্র। অর্থাৎ দ্বীপের মধ্যে যে দেশগুলোকে বলা হয় কি? দ্বীপ রাষ্ট্র। আমার হাতে লাগে একটু বাজে, এই জন্য আসলে স্লাইডে পড়াই, তুমি একটু বুঝো, ট্রাই করো ভাই, কথাগুলো শুনো, ঠিক আছে? সো এটা কি ভাইয়া? দ্বীপ রাষ্ট্র। সো এই যে স্কটল্যান্ড, এই যে ইংল্যান্ড, এই যে ওয়েলস, এই 3টা দ্বীপ রাষ্ট্রের সমন্বয় হচ্ছে কি ভাইয়া? পুরা গ্রেট ব্রিটেন। অর্থাৎ আমরা এখন থেকে যখনই গ্রেট ব্রিটেন বলবো, বা যখনই আমি ক্লাসের মধ্যে গ্রেট ব্রিটেন উচ্চারণ করব, বা যখনই বইয়ের মধ্যে দেখবো গ্রেট ব্রিটেন, মাথায় খেলতে হবে কি? যে গ্রেট ব্রিটেন বলতে কোনো একটা ফিক্সড দেশকে মিন করে না, এটা হচ্ছে 3টা দেশের সমন্বয়ে একটা সাম্রাজ্য। সবাই কি বুঝছি? বলো। শোনো, ক্লাসে একটা পড়া একবার না বুঝলে আমি 3-4 বার বুঝাবো, কোনো সমস্যা নয়, বাট তোমাদের ফ্র্যাঙ্কলি কোশ্চেন অ্যান্সার দিতে হবে বা বলতে হবে ভাইয়া বুঝি নাই, আবার বোঝান, স্পেসিফিকভাবে কোন পার্টটা বোঝো নাই সেটাও বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি বুঝাবো, কোনো সমস্যা নাই। একজন স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত না বুঝবে, যতক্ষণ তার পুরো জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার না হবে, আমি বারবার বুঝাবো, কোনো সমস্যা নাই। কারণ তুমি ভাই এখানে বুঝতে আসছো, তুমি এখানে শিখতে আসছো, সো এটা আমার দায়িত্ব, আমি তোমাদের কাছে দায়বদ্ধ, ওকে? সো কোনো ধরনের এখানে হেজিটেশন করবে না। আর তুমি এর ভাই যেহেতু অনলাইন ক্লাস, আমার সামনে একটা ক্যামেরা, এই যে একটা ফোন, আমি কমেন্ট দেখতেছি, সো যেহেতু সরাসরি ফেস টু ফেস কানেকশন হচ্ছে না, তোমাদের কমেন্টই হচ্ছে আমার কাছে একটা কি? তোমাদের কানেকশন। সো তুমি বুঝতেছো কি না, কমেন্টে অ্যান্সার দেওয়া লাগবে, ওকে? না বুঝলেও বলতে হবে, বুঝলেও অ্যান্সার দিতে হবে। ভাইয়া যে কোশ্চেনগুলো করবো সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া লাগবে। সো ভাইয়া একটু আবার বলতেছি, সো গ্রেট ব্রিটেন বলতে কোনো একটা ফিক্সড দেশকে বোঝাবে না, এটা হচ্ছে 3টা দ্বীপরাষ্ট্রের সমন্বয়ে একটা সাম্রাজ্য। সো ভাইয়া পুরা সবাই একটু কমেন্টে ঝটাপট অ্যান্সার দিয়ে দিবা যে গ্রেট ব্রিটেন বলতে কোন কোন দেশগুলোকে আমরা মিন করব। সবাই সবাই যে গ্রেট ব্রিটেন বলতে আমরা কোন কোন দেশকে মিন করব, গ্রেট ব্রিটেন বলতে আমরা কোন কোন দেশকে মিন করব, ঠিক আছে? আচ্ছা, আমি সব ক্লাসে সবার নাম ধরে ধরে বলবো না, কারণ নাম ধরে বলতে অনেক সময় লাগবে। সো কিছু কিছু ক্লাসে আমি সবার নাম ধরার চেষ্টা করব, কারণ তোমরা জানি যে তুমি নাম ধরলে খুশি হও, নিজের নাম বললে সবারই ভালো লাগে, ঠিক আছে? সো আমি সব ক্লাসে নাম ধরে বলবো না, কোনো কোনো ক্লাসে বলবো, তোমরা জাস্ট বুঝবা, সমস্যা নাই, আমি জাস্ট তোমাদের জিনিসটা বুঝাই দিব, ওকে? সবাই একটু জাস্ট এটা অ্যান্সার করো যে কোন 3টা দেশ বা দ্বীপ রাষ্ট্রের সমন্বয় হচ্ছে আমাদের গ্রেট ব্রিটেন। সবাই জাস্ট ওই 3টা দেশের নাম একটু কমেন্টে ঝটপট অ্যান্সার দিয়ে দাও। কোন 3টা দেশ? অলরেডি দিতে পাচ্ছি তিথি অ্যান্সার দিয়েছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কারণ হচ্ছে এই কমেন্ট করতে যেহেতু টাকা পয়সা লাগে না,
স্কিপ টাইমে করা যাবে না, কারণ তুমি যেহেতু এখানে লেখালেখির অপশনটা কম, সো আমি কমেন্টে লিখলে কী হবে, তোমার ব্রেনটা এখানে তুমি কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর আমরা যে লিখবো না, যখন খাতায় লিখবো না, এই যে 2 আঙ্গুলের চাপে আমাদের তখন নিউরনটা হচ্ছে খুব বেশি ফাস্ট কাজ করে, তখন এই খাতা, হাতের লেখা, মাথা, তিনটার সমন্বয়ে আমাদের পড়াটা অটোমেটিক ক্লাসেই হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো আই থিঙ্ক সবাই এটাটুকু ক্লিয়ার যে গ্রেট ব্রিটেন বলতে কোনো একটা ফিক্সড দেশকে বোঝায় না, 3টা দ্বীপরাষ্ট্রের সমন্বয় হচ্ছে ভাইয়া কি বলতেছি, গ্রেট ব্রিটেন। আচ্ছা, এবার এই গ্রেট ব্রিটেনের সাথে আরেকটা ছোট্ট কনসেপ্ট হচ্ছে ইউনাইটেড কিংডম। সো ইউনাইটেড কিংডমটা হচ্ছে এটা গ্রেট ব্রিটেনের একটা বড় আরেকটা পার্ট, ঠিক আছে। আমরা একটু আগে পড়েছি যে গ্রেট ব্রিটেন বলতে হচ্ছে 3টা দেশ ছিল। কোন 3 দেশের ভাই বলতো, এই যে স্কটল্যান্ড ছিল, ওয়েলস ছিল, ইংল্যান্ড ছিল। সো এই 3টার নাম কি ভাইয়া, 3টার নাম ছিল হচ্ছে কি, গ্রেট ব্রিটেন। সো ওই 3টার সাথে যখন আরেকটা দেশ অ্যাড হবে, তার নামটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। এই নর্দার্ন আয়ারল্যান্ড যখন যুক্ত হবে, তখন যে 4টা দ্বীপরাষ্ট্র নিয়ে হয় আমার ইউনাইটেড কিংডম বা শুধু ইউকে। সবাই কি বুঝছি, বলো ভাইয়া পুরা। আগে আমরা কি পড়ছি ভাইয়া, গ্রেট ব্রিটেন, সেকেন্ড ছিল করে 3টা, এই যে 1, এই যে 2, এই যে 3। সো এই 3টার নাম ছিল কি ভাইয়া, গ্রেট ব্রিটেন। যখন এই 3টার সাথে আরেকটা দেশ আসবে, তার নামটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। এই যে নর্দার্ন আয়ারল্যান্ড দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, পিঙ্ক কালারের। সো এই 3টা তো আগেই ছিল, যখন 3টার সাথে আরেকটা দেশ আসবে নর্দার্ন আয়ারল্যান্ড, এই 4টা দ্বীপরাষ্ট্রের সমন্বয় হচ্ছে ভাই কি, ইউকে বা ইউনাইটেড কিংডম। তাহলে ভাইয়া পুরা, যদি তোমার কোনো ফ্রেন্ড, তোমার কোনো আত্মীয় স্বজন বলে যে সে ইউকেতে বসবাস করতেছে বা সে ইউকেতে অবস্থান করতেছে, তুমি কি ফিক্সড কোনো লোকেশন পাবা? অবশ্যই না। কারণ কি ভাইয়া, ইউকে বলতে এই 4টা দেশকে নিয়ে বোঝানো হয়। সো সে আসলে কোন দেশে আছে এটা বলা যাবে না। বাট সে যদি এভাবে বলে যে আমি ইংল্যান্ডে আছি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা যে ইংল্যান্ড একটা দেশের নাম। তাহলে আজকের পর থেকে যখন আমি কোনো একটা নির্দিষ্ট দেশকে বোঝাবো বা বলতে চাবো, তখন আমি কি বলতো, ইংল্যান্ডকে ইউজ করব নাকি ইউকে ইউজ করবো? ভাইয়া বলতো এখন তোমরা, যে আমি যখন বলতে চাবো যে আমি একটা দেশে বসবাস করতেছি, সেই ক্ষেত্রে আমি কোনটাকে ইউজ করব, এই যে ইংল্যান্ডটাকে নাকি ইউকেটাকে? বলো ভাইয়া পুরা, বলো সবাই একটু এটা অ্যান্সার দাও ভাইয়া পুরা। যে আমি যখন একটা ফিক্সড দেশকে বলতে চাবো যে আমি ধরো এই দেশে বসবাস করি, বা আমার ওই ফ্রেন্ডটা, আমার ওই মামা বা ওই চাচা বা আত্মীয়টা ওই দেশে আছে, তো ওই ক্ষেত্রে আমি কোনটাকে ইউজ করব, এখানে হচ্ছে ইংল্যান্ড নাকি হচ্ছে ইউকে? বলো ভাইয়া পুরা, বলো সবাই একটু অ্যান্সার করো ভাইয়া পুরা, এটা অ্যান্সার করো যে আমি তখন কোনটাকে ইউজ করবো। এক্স্যাক্টলি এই যে তিথি অ্যান্সার দিয়েছে, তিথি কিন্তু খুবই দেখতেছি অ্যাক্টিভ, ও সবসময় সবার আগে কমেন্ট করতেছে, আগেরটা অ্যান্সার দিয়েছিল। সো দেখো, সো এই ক্ষেত্রে ইউকে কি, ইউনাইটেড কিংডম, এটার 4টা দ্বীপরাষ্ট্রের সমন্বয় হচ্ছে আমার ইউনাইটেড কিংডম। সো তোমরা যারা অ্যান্সার দিয়েছো সবাই একটু এখন কমেন্ট করবা যে ইউকের মধ্যে কয়টা দেশ আছে, ইউকের মধ্যে কয়টা দেশ আছে, বা কয়টা দ্বীপরাষ্ট্র আছে, বা কয়টা দ্বীপরাষ্ট্রের সমন্বয় হচ্ছে ইউকে। সবাই একটু ফার্স্ট কমেন্ট করলে এটা ভাইয়া পুরা, যে ইউকের মধ্যে কয়টা দ্বীপরাষ্ট্র আছে, বা কয়টা দ্বীপরাষ্ট্রের সমন্বয়ে, বা কয়টা দেশের সাম্রাজ্য নিয়ে হচ্ছে ইউকে। সবাই একটু এটাকে ফার্স্ট কমেন্ট করো, ঠিক আছে। তাহলে ভাইয়া পুরা, গ্রেট ব্রিটেন হচ্ছে একটা ছোট্ট পরিসর যেখানে 3টা দ্বীপরাষ্ট্র ছিল, আমরা দেখলাম এই স্কটল্যান্ড, ওয়েলস আর ইংল্যান্ড। আর যখন এটার সাথে আমাদের আরেকটা দেশ আসবে নর্দার্ন আয়ারল্যান্ড, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ইউনাইটেড কিংডম। আচ্ছা, এবার আমি আরেকটা ছোট্ট কনসেপ্ট বলবো, সেটা হচ্ছে ইউএসএ আর ইউকে। ভাইয়া পুরা, খুবই ছোট্ট একটা কনসেপ্ট, অনেক প্যাচ লাগে। দেখো এই ইউকে, হ্যাঁ, ইউকের ফুল ফর্ম নাই, মাত্র আমরা শিখলাম যে ইউনাইটেড কিংডম। আচ্ছা, কিংডম মানে কি ভাইয়া, রাজ্য, তাই না? এখন যুক্তরাজ্য বা ইংলিশটা হচ্ছে কিংডম। তাহলে ভাইয়া পুরা এই যে ইউকে, ইউনাইটেড কিংডম, ঠিক আছে। আচ্ছা, আর আমরা যে জানি না ইউএসএ, এই যে ইউএসএ, ঠিক আছে, কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো আমেরিকা যেটা, সেটা হচ্ছে ইউএসএ, আর এটা হচ্ছে কি ভাই, এটা ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। আর এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থাৎ স্টেটস মানে কি, হ্যাঁ, রাষ্ট্র, যুক্ত রাষ্ট্র, যুক্ত রাজ্য, কিংডম রাজ্য, স্টেটস রাষ্ট্র। সো এই হচ্ছে ইউকে এবং ইউএসএ। আই হোপ তোমাদের জিনিসটা আর ভুল হবে না যে ইউকে কি আর ইউএসএ কি।
সবার কি এই দুইটা স্লাইড ক্লিয়ার কিনা বলো ভাইয়াপুরা? যদি ক্লিয়ার হও আমি তাহলে নেক্সট স্লাইডে মুভ করবো ভাইয়াপুরা। সবাই একটু অ্যান্সার করো ভাইয়াপুরা যে সবার এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা। আমরা এই দুইটা স্লাইডে যাওয়ার পরে আরেকটা কনসেপ্ট আছে, আমরা সেখানে যাব। সবাই একটু আমাকে জাস্ট জানাও তোমাদের এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সবাই। সবাই একটু আমাকে অ্যান্সার করবো ভাইয়া, এই দুইটা স্লাইড সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে সবাই আমরা যেটুকু বুঝলাম যে ইউনাইটেড কিংডম বলতে কি বোঝায়, তিনটা, হ্যাঁ, আর আমাদের হচ্ছে গ্রেট ব্রিটেন বলতে কি বোঝায়, ঠিক আছে, 3 আর 4, 3 আর 4, ঠিক আছে, গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম। ওকে ডান, সবাই আশা করি বুঝেছো। সো বাসায় যখন আমরা পিডিএফটা নিব আরেকবার একটু সামারি করব যে ভাই আসলে কি বলেছে, ঠিক আছে। ওকে ওকে আচ্ছা, রকম বলেছো একবার বলো, অবশ্যই বলবো ভাই, সমস্যা নেই। দেখো আমরা পড়েছি হচ্ছে গ্রেট ব্রিটেন, যেখানে 3টা দ্বীপ রাষ্ট্রের নাম ছিল স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড। সো এই 3টা দ্বীপ রাষ্ট্রের সমন্বয় হচ্ছে গ্রেট ব্রিটেন, অর্থাৎ এটা একটা কোনো ফিক্সড দেশের নাম না। এই 3টা দ্বীপ রাষ্ট্রের সমন্বয় হচ্ছে আমরা একটা সাম্রাজ্য, যার নামটা হচ্ছে গ্রেট ব্রিটেন, ঠিক আছে। আর এই ইউকে বলতে বোঝায় 4টা দ্বীপ রাষ্ট্রের সমন্বয়, 4টা হচ্ছে এই স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, 3টা আগেই ছিল, তার সাথে নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হয়ে এই 4টা মিলে হচ্ছে আমার ইউনাইটেড কিংডম বা ইউকে, ইউনাইটেড কিংডম বা ইউকে, ঠিক আছে। সো আই হোপ তোমরা এখন বিষয়টা বুঝেছো। আচ্ছা, এবার আমরা যাব আরেকটা কনসেপ্টে, সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের আরেকটু ডিপ ভাষণ যাব আমরা, সেটা হচ্ছে ইউনিয়ন জ্যাক, ঠিক আছে, কি ইউনিয়ন জ্যাক। আচ্ছা, সো আমরা একটু আগে যে ইংল্যান্ডটা পড়লাম, বা আমাদের হচ্ছে ইংল্যান্ড একটা দেশের নাম, তাই না। সো আমাদের ইউকে বললাম, সো এখানে যেই কয়েকটা দেশ আছে সেই কয়েকটা দেশের সমন্বয়ে হচ্ছে আমার একটা ফ্ল্যাগ হয়েছে, যেই ফ্ল্যাগটার নাম হচ্ছে আমার ইউনিয়ন জ্যাক। কি ভাইয়া পুরা ইউনিয়ন জ্যাক, অর্থাৎ এই যে ফ্ল্যাগটা করা হয়েছে সর্বশেষ, এই ফ্ল্যাগটা হচ্ছে ইউনিয়ন জ্যাক। অর্থাৎ আমাদের যে 4টা দেশ আছে, এই যে ইংল্যান্ড আছে, ওয়েলস আছে, স্কটল্যান্ড আছে, ঠিক আছে, আয়ারল্যান্ড আছে, নর্দার্ন আয়ারল্যান্ড যেটা আর কি। সো এই 4টা দেশের ফ্ল্যাগকে একসাথে একটা কম্বাইন্ড রূপ দিচ্ছে, তার নামটা হচ্ছে কি ভাইয়া পুরা ইউনিয়ন জ্যাক। যেহেতু এই 4টা দেশ একটা সাম্রাজ্য টাইপে কাজ করে, সো এই 4টাকে একসাথে শর্ট করে বলতে গেলে সেক্ষেত্রে তারা কি ইউনিয়ন জ্যাক, এই ফ্ল্যাগটাকে ইউজ করা হয়। এখন এই ইউনিয়ন জ্যাক ফ্ল্যাগটা কিভাবে আসলো, উৎপত্তিটা আমরা একটু দেখবো যে এটা কিভাবে আসে। এটার মধ্যে 2টা স্টেপে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ভার্সন, এটা হচ্ছে আমাদের সর্বশেষ ভার্সনটা। সো দেখো এটা কি হয়েছে, দেখো এটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের ফ্ল্যাগ, ঠিক আছে, কি ইংল্যান্ডের ফ্ল্যাগ। এখন ইংল্যান্ডের ফ্ল্যাগ হচ্ছে এটা হোয়াইট আর মাঝে হচ্ছে রেড প্লাস সাইন, ঠিক আছে। সো এই যে রেড প্লাস সাইন, এটাকে বলা হচ্ছে ক্রস অফ সেন্ট জর্জ বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের ফ্ল্যাগ। ওকে আচ্ছা, আর দেখো এই যে এটা হচ্ছে স্কটল্যান্ডের ফ্ল্যাগ। তো এই ফ্ল্যাগটা দেখো, এই যে হোয়াইট যে ক্রস সাইন দেওয়া আছে, এই হোয়াইট ক্রস সাইনকে বলা হচ্ছে ক্রস অফ সেন্ট অ্যান্ড্রিউ, ঠিক আছে। তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে স্কটল্যান্ডের ফ্ল্যাগ। আচ্ছা, সো এই দুইটা ফ্ল্যাগের সমন্বয় রূপটা হচ্ছে আমার প্রথম ইউনিয়ন ফ্ল্যাগ, যেটা হয়েছিল 1606 সালে। ভাইয়া পুরা কঠিন বিষয় এটা কিছু না, একদম সিম্পল বিষয়। জাস্ট ভাববা ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এই দুইটার ফ্ল্যাগের সমন্বয় হয়েছে কি আমার প্রথম ইউনিয়ন জ্যাকটা, প্রথম ইউনিয়ন ফ্ল্যাগটা, ঠিক আছে। এটা হয়েছে কত, 1606 সালে। আচ্ছা, বাট এখানে একটা ছোট্ট বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আসলে 3টা ফ্ল্যাগ। ভাইয়া পুরো কত ভাইয়া, 3টা ফ্ল্যাগ। দেখো এই যে একটা রেড দিতে পাচ্ছি আমি এখানে একটা, মানে এটা হচ্ছে এই যে এই রেডটা চলে আসলো, এই হোয়াইটটা আছে, ঠিক আছে, আর দেখো এটা ব্লু আছে, এখানে এই যে সাইনটা আছে। সো এখানে 3টা ফ্ল্যাগ আছে ভাই। 3টা ফ্ল্যাগ কই তাহলে, আপনি বলুন যে জাস্ট ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। সো আরেকটা দেশ কোনটা, সেটা হচ্ছে ওয়েলস। কি ভাইয়া পুরা ওয়েলস। আচ্ছা, এখন ভাই ওয়েলসের ফ্ল্যাগ কেন এখানে নাই, নাই কারণ হচ্ছে এই ওয়েলসটা ছিল হচ্ছে ইংল্যান্ডের আন্ডার, অর্থাৎ এই ওয়েলসকে আবার ইংল্যান্ড শাসন শোষণ করত, ঠিক আছে। এই যে 4টা দেশ আছে, এই 4টা দেশের মধ্যে আবার ইংল্যান্ডের পাওয়ার সব থেকে বেশি, সব থেকে স্ট্রং, ঠিক আছে। সো এই জন্য এই ওয়েলসটা আসলে ইংল্যান্ডের মধ্যে লুকায়িত আছে। সো এই জন্য আমরা ফাইনালি কি শিখব যে প্রথম যে ইউনিয়ন ফ্ল্যাগটা হয়েছে এখানে 3টা দেশের সমন্বয় হয়েছিল 1606 সালে। একটা হচ্ছে আমার এই ইংল্যান্ডের ফ্ল্যাগ, স্কটল্যান্ডের ফ্ল্যাগ, ওয়েলসের ফ্ল্যাগ, ঠিক আছে। সবাই কি বুঝছো?
সবাই একটু আমাকে কমেন্ট করো ভাইয়া পুরা, যে প্রথম যে ইউনিয়ন জ্যাক বা ইউনিয়ন ফ্ল্যাগটা হয়েছিল এটা কোন 3টা দেশের সমন্বয়ে হয়েছে? সবাই সবাই একটু আমাকে কমেন্ট করো ভাইয়া পুরা, সবাই একটু আমাকে কমেন্ট করবা। ভাইয়া দেখো একদম সিম্পল না, আমরা একটু আগে যে গ্রেট ব্রিটেন পড়ছি, গ্রেট ব্রিটেনের মধ্যে যে 3টা দেশ ছিল, দেখো তো এই 3টা দেশ কিনা? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। তুমি যদি ওই কনসেপ্টটা বুঝো, তুমি কিন্তু ভাই এটা কিন্তু বুঝবা যে আমরা যে একটু আগে গ্রেট ব্রিটেনটা পড়ছি, গ্রেট ব্রিটেনের মধ্যে যে 3টা দেশ ছিল, ওই 3টা দেশের ফ্ল্যাগ নিয়ে কিন্তু কি হয়েছে বলতো ভাইয়া পুরা? ফার্স্ট ইউনিয়ন ফ্ল্যাগ। তাহলে যে বাচ্চাটা গ্রেট ব্রিটেনটা বুঝছে সে অবশ্যই এইটা বুঝবে যে গ্রেট ব্রিটেনের ওই 3টার ফ্ল্যাগ নিয়ে বলতো কি হয়েছে ভাইয়া পুরা? ফার্স্ট ইউনিয়ন ফ্ল্যাগ, যেটা হয়েছে 1606 সালে। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া একদম সিম্পল বলে কি বোঝায়? যে গ্রেট ব্রিটেনের যে 3টা দেশ ছিল, ওই 3টা দেশের ফ্ল্যাগ নিয়ে কিন্তু হয়েছে প্রথম ইউনিয়ন ফ্ল্যাগ। ঠিক আছে, আচ্ছা এবার এরপর দেখো অনেক বছর পরে হচ্ছে আবার ওই প্রথম ইউনিয়ন ফ্ল্যাগ যেটা ছিল সমন্বয় রূপটা, এটার সাথে আবার এই যে আয়ারল্যান্ড, ঠিক আছে, দেখো এই যে আয়ারল্যান্ড ফ্ল্যাগ যুক্ত করছে। যুক্ত করার পরে দেখো এই যে রেড কালার যে ক্রস সাইন, এটার নামটা হচ্ছে ক্রস অফ সেন্ট প্যাট্রিক। ঠিক আছে, যাই হোক এসব নাম মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবা যে ওই 3টার সাথে আবার আয়ারল্যান্ড যুক্ত করার পরে এই যে ফাইনাল যে ভাষণটা আসলো, এটা হচ্ছে আমাদের সর্বশেষ ইউনিয়ন ফ্ল্যাগ, যেটা হয়েছে 1801 সালে। তাহলে আমি জাস্ট এতটুকু বুঝবো যে সর্বশেষ যে ইউনিয়ন ফ্ল্যাগটা হয়েছে এটা হচ্ছে 1801 সালের ঘটনা, এবং এটার মধ্যে টোটাল 4টা দেশের ম্যাপে মানে পতাকা আছে। ঠিক আছে, এই যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর হচ্ছে আয়ারল্যান্ড। অর্থাৎ আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের ইউকের যে ভাষণটা, এই ইউকে ভাষণের মধ্যে 4টা দেশ আছে, এই 4টা দেশ নিয়ে হচ্ছে আবার ইউনিয়ন ফ্ল্যাগ। সিম্পল বিষয়, সবাই কি বুঝছো বলো? তাহলে ভাইয়া পুরা গ্রেট ব্রিটেনের 3টা দেশের ফ্ল্যাগ নিয়ে হয়েছে প্রথম ইউনিয়ন ফ্ল্যাগ। পরে আবার এই যে আয়ারল্যান্ডটা আসলো, আমরা যখন ইউকে পড়ছি, ইউকের মধ্যে যেমন লাস্টে আয়ারল্যান্ড যুক্ত হয়েছে, ঠিক তেমনিভাবে কিন্তু এখানে আবার আয়ারল্যান্ডের ফ্ল্যাগ যুক্ত করে হয়েছে কি আমাদের সর্বশেষ ইউনিয়ন ফ্ল্যাগ 1801 সালে। তাহলে ভাইয়া পোলা যদি কখনো কোশ্চেন হয় যে ইউনিয়ন ফ্ল্যাগ বলতে কোন কোন দেশের ফ্ল্যাগকে মিন করা হয়, বা ইউনিয়ন ফ্ল্যাগের মধ্যে কোন দেশের ফ্ল্যাগের সমন্বয়গুলো আছে বলো ভাইয়াপুরা, সবাই একটু কমেন্ট করো ভাইয়াপুরা, যে ইউনিয়ন ফ্ল্যাগের মধ্যে আসলে কোন 4টা দেশের ফ্ল্যাগের সমন্বয়ে, পতাকার সমন্বয়ে এটা হয়েছে। তাহলে ইউনিয়ন জ্যাক হচ্ছে এটাই, যে এই 4টা ফ্ল্যাগকে একসাথে করে একটা কম্বাইন্ড রূপ দেওয়া হয়েছে, যেই রূপটার সর্বশেষ ভাষণ হচ্ছে আমাদের 1801 সালে, যার নামটা হচ্ছে ইউনিয়ন জ্যাক। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবং এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই ফ্ল্যাগটাকে তুমি যদি একটু উল্টাভাবে একটু ঘুরায় নিয়ে দেখবা, এটা ম্যাচ করতেছে না। দেখবা যে এই শেপটা একটু বেশি গ্যাপ, এটা একটু কম গ্যাপ, অর্থাৎ যে এই ম্যাপটা ডিজাইন করছে সেটা ভুল করছে, যে এখানে হচ্ছে স্পেসটা বেশি, এখানে কম। তো এই কারণে অনেক সময় বলা হয়ে থাকে যে হচ্ছে ইউনিয়ন জ্যাকের ডিজাইনটা উল্টা। ঠিক আছে, যদি পজিশন যদি ঠিক এভাবে না দেওয়া হয়, এটার ম্যাপটা ভুল আসবে। ওকে, সো ভাইয়া আপুরা আমাদের এখান থেকে বিষয় কী শিখলো? আমরা প্রথমে শিখলাম হচ্ছে গ্রেট ব্রিটেন, যে গ্রেট ব্রিটেন বলতে 3টা দ্বীপ রাষ্ট্রকে বোঝায়। পরে আমরা কী শিখলাম ভাইয়া? ইউনাইটেড কিংডম বা ইউকে, যেখানে 4টা দ্বীপরাষ্ট্র নিয়ে হচ্ছে ইউকে। ঠিক ওই কনসেপ্টটা নিয়ে হচ্ছে আমার ইউনিয়ন জ্যাক। ফার্স্টে 3টা দেশ, ওই গ্রেট ব্রিটেনের 3টা দেশ নিয়ে হচ্ছে আমার হয়েছে প্রথম ইউনিয়ন ফ্ল্যাগটা হয়েছে। পরে আবার ওই প্রথম ইউনিয়ন ফ্ল্যাগের সাথে আয়ারল্যান্ড অ্যাড করার পরে হয়েছে কি সর্বশেষ আমার ইউনিয়ন জ্যাকটা বা ইউনিয়ন ফ্ল্যাগ। ঠিক আছে, সো আই হোপ তোমাদের এই প্রথম 3টা কনসেপ্ট একদম ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। যদি ক্লিয়ার হয় সবাই একটু কমেন্টে লিখবা ডান অথবা ক্লিয়ার। সবাই ক্লাসে অডিয়েন্স এত কম কেন ভাইয়া? তোমরা ভর্তি হয়েছে প্রায় 110 জনের উপরে, বাট তোমরা ক্লাস করো 30 জন 32 জন, এত কম কেন? বাকিরা কি দেখো ক্লাস করার অভ্যাস তোমাদের? যেহেতু নিজে টাকা দিয়ে খরচ করে ভর্তি হয়েছ, সো যারা ক্লাসটা পরে দেখবা তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ক্লাসগুলো লাইভে করার ট্রাই করো, কারণ তোমরা লাইভে কোশ্চেন করলে সেই কোশ্চেনগুলো আমরা দেখে ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারবো। বাট তুমি যদি রেকর্ড করো
তখন তো আমি তো মেন্টররা তো দেখতে পারতেছি না তুমি কি কোশ্চেন করতেছো বা তোমার কি সমস্যা ফেস করতেছো, ঠিক আছে? কারণ প্রি অ্যাডমিশন মানে কিন্তু আমাদের আস্তে আস্তে হচ্ছে অ্যাডমিশন দিকে ধাবিত হওয়া। সো তুমি যদি এখন থেকে একটু না জানো তুমি তো বুঝবে না। যেমন ধরো আমরা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে মানবিক থেকে পরীক্ষা দিয়েও কিন্তু ঢাকা ভার্সিটিতে সায়েন্সের সাবজেক্ট পাওয়া যায় এবং ঢাকা ইউনিভার্সিটি কমার্স সাবজেক্টে পাওয়া যায়, ঠিক আছে? ওকে, এমনকি তোমরা জানো না বলতো অর্থনীতির সাবজেক্টটা বলতো এটা কোন কোন ইয়ার সাবজেক্ট, সায়েন্স কমার্স নাকি আর্টস? বলো তো আমাকে একটু সবাই পুরা, যে ইকোনমিক্স বা অর্থনীতি এই সাবজেক্টটা আসলে কাদের, সায়েন্স কমার্স নাকি আর্টস? বলো তোমরা একটু আমাকে অ্যান্সার দাও যে ইকোনমিক্স সাবজেক্টটা তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়েছো তোমরা অবশ্যই জানো, বলো তো ভাইয়া পুরা এটা সায়েন্স কমার্স নাকি আর্টস, কাদের সাবজেক্ট? ইকোনমিক্স সাবজেক্টটা কোন ফ্যাকাল্টির? তোমরা তো জানো তাই না? বলো সায়েন্স কমার্স নাকি আর্টস? আচ্ছা, সো এটা তুমি ইন্টারমিডিয়েটে হচ্ছে হিউম্যানিটিস বা তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়েছো, এটা আর্টস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট। তবে তোমাদের ভাইয়া জাহাঙ্গীরনগর ইকোনমিক্সে পড়তেছে, সে এটাকে সায়েন্সের ডিগ্রি পাচ্ছে, ঠিক আছে? আমি সায়েন্সের ডিগ্রি পাচ্ছি। আচ্ছা, কে বলতেছে কমার্স? না, ফ্যাকাল্টিটা হচ্ছে আর্টসের, বাট তোমরা অনেকেই কমার্স থেকে পড়েও ফোর্থ সাব হিসেবে এটাকে নিতে পারো, ঠিক আছে? পরিসংখ্যান, তারপরে হচ্ছে মনোবিজ্ঞান, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে অর্থনীতি, এগুলা কমার্স থেকে পড়েও ফোর্থ সাবজেক্ট হিসেবে নেওয়া যায় কেউ যদি চায়। তারপর কৃষি শিক্ষা আছে, হ্যাঁ, এটা নিতে পারে। বাট বাংলাদেশের মধ্যে পাবলিক ভার্সিটির মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগরে এই সাবজেক্টটা হচ্ছে সায়েন্সের ডিগ্রি দিচ্ছে। তুমি ঢাকা ভার্সিটি যাবা, রাজশাহী যাবা, চিটাগাং যাবা, দেখবা এটা হচ্ছে আর্টসের সম্বন্ধিত, এটা বিএ এমএ এটা, ঠিক আছে? বাট এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে কি দেয়, বিএসসি অর্থাৎ সায়েন্সের ফ্যাকাল্টি দিচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখবো, আমাদের অ্যাডমিশনের ফেজগুলো, কোথায় কত জিপিএ লাগে, কোথায় পরীক্ষা দিতে গেলে কোন সাবজেক্টে অ্যান্সার করতে হয়, ঠিক আছে? বা আমার কেমন টাইম থাকে, কোথায় লিখিত আছে, কোথায় সেকেন্ড টাইম আছে, আমরা সব কিছু আমরা আস্তে আস্তে জানবো, সমস্যা নয়, ঠিক আছে? ওকে, সো ব্যাস চলে যাচ্ছে আমাদের নেক্সট পার্টে। আশা করি তোমাদের এই তিনটা বিষয় একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। ডান। ওকে, সো আমাদের পরবর্তী যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের হর্নস অফ আফ্রিকা। কি ভাইয়া আপনার বলতো ভাইয়া? হর্নস অফ আফ্রিকা, সবাই একটু নাম কমেন্ট করো ভাইয়া। হর্নস অফ আফ্রিকা। হর্নস মানে কি? হর্ন, হর্ন মানে কি? শিং। এই যে শিং, ছোটোবেলায় আমরা অনেকে হয়তো বলছি যে মাথায় যদি দুজনের মাথা দিয়ে একসাথে করা লাগে বলে যে শিং উঠবে বা শিং গজাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা মিথ। মানুষের বলতো না যে মাথার সাথে একবার বাড়ি খেলে কি শিং উঠে, শিং গজা, আসলে কি শিং গজায় না, এটা একটা জাস্ট মিথ, ঠিক আছে? সো এই যে হর্ন মানে হচ্ছে শিং, এই শিংয়ের কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো যে হর্নস অফ আফ্রিকা বলতে আসলে কি বোঝায়। ওকে, সবাই একটু জাস্ট নামটা কমেন্ট করো ভাইয়া পুরা, হর্নস অফ আফ্রিকা। জাস্ট সবাই একটু নামটা কমেন্টে লিখে দেখো ভাইয়া সবাই, হর্নস অফ আফ্রিকা। সবাই একটু নামটা কমেন্টে লিখে দেখো, কারণ আমাদের এই নামগুলো আস্তে আস্তে শিখতে হবে, বুঝতে হবে, কঠিন কিছু না ভাইয়া পুরা, ঠিক আছে? জিকেতে অনেক উইয়ার্ড শব্দ আছে বাট মজার, হ্যাঁ, আমাকে একটু ফার্স্টে কঠিন মনে হতে পারে, এটা কি নাম, এটা কি, বা স্লাইডটা ইংলিশে কেন, ভাই এটা আসলে ইংলিশের বিষয়, বোঝার বিষয়, ঠিক আছে? তোমাদের কিন্তু এমন না যে আমি সব কিছু ইংলিশে পড়াবো না, জাস্ট এটা কিওয়ার্ডসের জিনিস, আমি ইংলিশে পড়াচ্ছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, গজায় না, এটা একটা মিথ, ঠিক আছে? এটা একটা মিথ। আচ্ছা, সো এই হর্নস অফ আফ্রিকা বলতে কি বোঝায়? আফ্রিকার শিং না, আফ্রিকা হচ্ছে একটা মহাদেশ, যে মহাদেশের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি স্বাধীন রাষ্ট্র আছে, 54টা, ঠিক আছে? আমরা সুন্দর করে প্রত্যেকটা মহাদেশে ক্লাস করব যে কোন মহাদেশের মধ্যে কয়টা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলো, দেশ, রাজধানী, মুদ্রা, বিখ্যাত স্থান, স্থাপনা সব আমরা শিখবো, ঠিক আছে? সো একটা মহাদেশ হচ্ছে আফ্রিকা, সেই আফ্রিকা মহাদেশের একটা সাইডে, হ্যাঁ, একটা সাইডে, সেটা পূর্ব দিকে একটা সাইড আছে, সেইখানকার কিছু রাষ্ট্র আছে, এই 4টা রাষ্ট্র আছে, এই 4টা রাষ্ট্রের আমি যদি ম্যাপটা এঁকে বলি বা যদি একসাথে করা হয়, অনেকটা মানুষের মাথার শিং বা খুলি, হ্যাঁ, এই শেপটা আসবে। দেখো ভাইয়া পুরা, এই দেখো, এই যে অনেকটা হচ্ছে এই শেপে আসবে, বুঝছো? অনেকটা এই শেপে আসবে। সো এই শেপটা অনেকটা মানুষের শিংয়ের মতো বা মাথার খুলির মতো হচ্ছে। সো এই জন্য হচ্ছে এর নামটা কি ভাইয়া পুরা? হর্নস অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার শিং রাষ্ট্র বা আফ্রিকার শিং, ঠিক আছে? তাহলে ভাইয়া পুরা আমরা কি শিখলাম যে হর্নস অফ আফ্রিকা বলতে কি বোঝায়? আফ্রিকার এমন 4টা রাষ্ট্র
যে 4টা রাষ্ট্রকে আমরা যদি ম্যাপে এঁকে লাইনটা নিই অনেকটা এরকমটা হবে, এই জন্য নামটা হচ্ছে হর্নস অফ আফ্রিকা। সো সেই 4টা রাষ্ট্রের নাম কি কি ভাইয়া পুরা? একটা হচ্ছে সোমালিয়া, 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 ঠিক আছে। আরেকটা হচ্ছে ইরিত্রিয়া, সোমালিয়া ইরিত্রিয়া। একটা হচ্ছে জিবুতি, ইথিওপিয়া। সোমালিয়া, ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া। আচ্ছা দেখো এই নাম্বারটা একটু আমাদের কাজে লাগবে। দেখো জিবুতি, দেখো জিবুতি বাংলা কি যখন ছিল JIBUTI, বাট দেখো একটা কিন্তু ডি কিন্তু উজ্জ আছে। সো কিছু কিছু এমন কিছু ওয়ার্ড আছে এখানে, এরকম কিছু ওয়ার্ড উজ্জ থাকে বা হাইট থাকে, ঠিক আছে। সো আমাদের কিন্তু পরীক্ষা কিন্তু এরকম শব্দ আসে যে কারেক্ট স্পেলিং জানতে হয়, ঠিক আছে। তো যাই হোক, সোমালিয়া, ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া, এই 4টা দেশ নিয়ে আমরা কি হচ্ছে বলতো ভাইয়া পুরা হর্নস অফ আফ্রিকা। সবাই একটু কমেন্টে জানাবা ভাইয়া পুরা, সবাই একটু কমেন্টে অ্যান্সার করবে ভাইয়া পুরা যে হর্নস অফ আফ্রিকা বলতে কোন 4টা দেশকে বোঝানো হয়। হর্নস অফ আফ্রিকা বলতে কোন 4টা দেশকে বোঝানো হয়? সবাই সবাই একটু কমেন্ট করবে দ্রুত যে হর্নস অফ আফ্রিকা বলতে কোন 4টা দেশকে বোঝানো হয়। সোমালিয়া, ইরিত্রিয়া, হ্যাঁ, জিবুতি, ইথিওপিয়া। ইথিওপিয়া যদি বুঝতে সমস্যা ভাইয়া লিখে দিচ্ছি, বলো। সোমালিয়া, ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া, এই 4টা রাষ্ট্রকে বলা হচ্ছে হর্নস অফ আফ্রিকা বা আফ্রিকার সিং রাষ্ট্র, ঠিক আছে। এগুলা আফ্রিকা মহাদেশের 4টা রাষ্ট্র, যেগুলাকে আঁকলে অনেকটা হচ্ছে আমার কি হয়, মানুষের মাথার শিং বা খুলির মতো অবস্থান তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, এবং এই 4টা রাষ্ট্র বলতো আফ্রিকার কোন সাইডে আছে? ইস্ট, হ্যাঁ, ইস্ট সাইডে আছে। ওয়েস্ট যে আমাদের আফ্রিকা, সো ইস্ট আফ্রিকা সেই সাইডে এটা আছে। ওকে, আমরা যখন হচ্ছে আমরা ভাইয়া আমার পিছনের ক্লাসগুলো দেন, মানে বুঝি নাই। জহিরুল খান, তোমার কথাটা আমি বুঝি নাই ভাইয়া। পিছনের ক্লাস বলতে তোমাদের তো হচ্ছে ওয়েবসাইটে তুমি যখন লগ ইন করবা তুমি দেখবা তোমার সেখানে একটা 40 ডেজ প্ল্যান দেওয়া আছে। 40 ডেজ প্ল্যান নামক একটা তোমাদের কোর্সে অ্যাক্সেস দেওয়া আছে। সেই কোর্সের মধ্যে আমাদের গত সেশন, অর্থাৎ যেটা অলরেডি এক্সাম চলতেছে এখনও, ওই সেশনের অর্থাৎ তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের ক্লাসগুলো দেওয়া আছে। তোমাদের যাদের বেশি পড়তে মনে চায় যে আমার এইচএসসি পড়া মোটামুটি কাভার আছে, আমি যদি একটু এক্সট্রা এখানে সময় দেই আমার সমস্যা হবে না, সো আমি চাইলে এই ক্লাসগুলো করতে পারবো, ঠিক আছে ভাইয়া পুরা। সো তোমরা এই ক্লাসগুলো করতে পারো আমাদের ওয়েবসাইটে, তোমাদের সবার ওয়েবসাইটে অ্যাক্সেস চলে গেছে, এটা নতুন করে বলার কিছু নাই। যদি কারো না যায় তুমি সিম্পলভাবে আমাদের পেজে মেসেজ করবা যে আমি প্রি অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট, আমাকে একটু আগেকার ক্লাসের অ্যাক্সেস দেন, দিয়ে দিবে। যদি বাই চান্স না দেওয়া হয়, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আমি জানি, নিজে চেক করেছি। ওকে, ঠিক আছে কি ভাইয়া পুরা 40 ডেজ প্ল্যান, 40 ডেজ প্ল্যান, ঠিক আছে। 40 ডেজ প্ল্যান নামে একটা কোর্সে অ্যাক্সেস দেওয়া আছে, সুন্দর মতো এখানে সবগুলো ক্লাস ডে বাই সাজানো আছে। তোমার যখন যখন সময় হয় বা পড়তে মনে চায় একটু পড়লো, তুমি আগের থেকে ভাই এখান থেকে এগিয়ে থাকবা, কারণ তুমি সামনে কিন্তু এগুলোই পড়বা, ঠিক আছে। হয়তো একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন ওয়েতে পড়বো আমরা, কারণ আমরা প্রতিটা ব্যাচে একটু একটু করে ডিফারেন্ট কিছু রাখার ট্রাই করি। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের হর্নস অফ আফ্রিকা, যেখানে হচ্ছে আফ্রিকার পূর্ব দিকে 4টা রাষ্ট্র আছে, সোমালিয়া, ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া। এই 4টা রাষ্ট্রের ভৌগোলিক বিষয়গুলো হচ্ছে আমাদের একটা মানুষের মাথা শিং বা খুলির মতো। আই হোপ সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে হর্নস অফ আফ্রিকা বলতে কি বোঝায়, বা এই জিনিসটা আসলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে। সবাই কি বুঝছো? আই হোপ সবাই বুঝেছো, যে বুঝো না একটু কমেন্ট করবা। ওকে, আচ্ছা। সো এখানে হচ্ছে আমরা একটা ছোট্ট ম্যাপ দেখতে পাচ্ছি, যে ম্যাপটা হচ্ছে আমাদের দেখো দেখতে পাচ্ছি আমরা, বড় করে লেখা আছে যে বাল্টিক সি। কি লেখা ভাইয়া বলবো তো ভাইয়া? বাল্টিক সি। সবাই তোমাকে নামটা লিখে দেখাবো কমেন্টে, বাল্টিক সি অর্থাৎ বাল্টিক সাগর। কি ভাইয়া? বাল্টিক সাগর, ঠিক আছে। ওকে, সবাই একটু নামটা আমাকে একটু লিখে দেখা কমেন্টে, যে নামটা ভাইয়া হাইলাইট করেছি বাল্টিক সি অর্থাৎ বাল্টিক সাগর। সবাই একটু আমাকে এটা কমেন্টে লিখে দেখো ভাইয়া। আচ্ছা, তোমরা অনেকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বা লিখিত কোর্স চাচ্ছ,
আচ্ছা দেখো ভাইয়াপুরা, এখন তোমাদেরকে যদি আমি এখনই এত বেশি প্রেশার দেই, তোমাদের এটার রেজাল্টটা এইচএসসি পরীক্ষার উপরে ইম্প্যাক্ট পড়বে। যদি তোমার এসএসসি পরীক্ষাটা খারাপ হয়, তোমার তো অ্যাডমিশন টেস্ট শেষ, তোমার তো পরীক্ষা দেওয়ার যোগ্যতা হবে না, তখন তুমি বলো তুমি কী করবা? সো এই জন্য এত বেশি প্রেশার না দিয়ে তোমাদেরকে আমরা এখন বাংলা ইংরেজি তোমাদের এইচএসসি সিলেবাসে যা আছে ওই জিনিসগুলো থেকে অ্যাডমিশনের কী কোশ্চেনগুলো হয় জাস্ট আমরা এগুলো ধারণা দিব। অনেকে বলতেছো যে বাংলা ইংরেজি ক্লাসগুলো এমন কেন হচ্ছে? ভাইয়া বাংলা ইংলিশ ক্লাসগুলো তোমাদের এইচএসসি সিলেবাসে যা আছে ঠিক এগুলাই ওই টপিক থেকে অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আসে তোমাকে ধরে দিচ্ছি। যেমন ধরো বাংলা তোমাদের স্বর্ণ ভাইয়া ক্লাস নিয়েছে, যে গদ্য ক্লাস নিয়েছে, তো গদ্য থেকে কী ধরনের কোশ্চেন হয়, কোন কোন জায়গায় ফোকাস করে, তো লেখকদের পরিচিতি আছে, হ্যাঁ এই যে পার্টগুলো তোমার বুঝাই দিচ্ছে। তোমাদের আলফি ম্যাম ক্লাস নিয়েছে, সে ধারণা দিয়েছে যে হচ্ছে ইংলিশ টেক্সট বুকের একটা প্যাসেজ থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? সো এগুলা তোমাদের কি আগেকার পড়া, বাট জিকেটা কি একদমই নতুন। সো আমরা জিকে ক্লাসে কি করব, তোমাকে আমি আস্তে আস্তে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করব, ঠিক আছে? সো জিকে তুমি হচ্ছে টপিক বেস ক্লাস পাবা, বাট বাংলাদেশ ক্লাস কি ভাই, তুমি তো অলরেডি পড়তেছো আমাদের এইচএসসি ব্যাচে যারা আছো, তাই না? বা তুমি অন্য জায়গায় পড়তেছো, ওকে? সো এই জন্য একসাথে এত লোড নেওয়া যাবে না। তবে হ্যাঁ, আমি তোমাকে আজকে কিছু কাজ দিব, তোমাকে পড়তে বলবো, তুমি এগুলো ভাইয়া বুঝবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ঈদের পরে স্লট আমি দিয়ে দেবো, সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। দেখো আমাদের শনি এবং বুধবার ক্লাসের স্লট ফিক্সড। যদি কোনো কারণে হচ্ছে দেখা যায় যে পুরো ভ্যাকেশন পড়ে গেছে, তাহলে হয়তো বা আমরা এই ক্লাসটাকে একদিন আগে বা পরে আনতে পারি। তোমাদের রুটিন দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই, ভাইয়া প্রতিদিন পোস্ট করব, ওকে? আচ্ছা, সো এই বাল্টিক সি বা বাল্টিক সাগরটা হচ্ছে নর্দার্ন ইউরোপ, অর্থাৎ ইউরোপের একটা সাইড, ঠিক আছে? ইউরোপের একটা সাইডের হচ্ছে একটা সাগর, যে সাগরের নাম হচ্ছে বাল্টিক সাগর। সো এই বাল্টিক সাগরের তীরবর্তী কিছু রাষ্ট্র আছে, ঠিক আছে? হ্যাঁ, মসিন স্যার ক্লাস নিবে, কোনো টেনশন নেই, আমাদের এখানে প্রত্যেকটা টিচার মানসম্মত। যেমন গ্রামারের ক্লাসগুলো মসিন স্যার নিবে, আবার তোমাদের ফার্স্ট পেপারের ক্লাসগুলো তোমাদের আলফি ম্যাম নিবে। মসিন স্যার কিছু ক্লাস নিতে পারে, সমস্যা না। আমাদের মিনাজ স্যার আছে, মিনাজ স্যার মসিন স্যারের ফ্রেন্ড, তোমার ক্লাস করে বলতে ফ্যান হয়ে যাবা। যদিও এখন মসিন স্যার মিনাজ স্যারের ক্লাস নাই, তোমরা অ্যাডমিশন হতে পাবা, ঠিক আছে? যাই হোক, সো এই বাল্টিক সাগরটা হচ্ছে ইউরোপের, নর্দার্ন ইউরোপের একটা অংশে একটা সাগর, যেই সাগরের তীরবর্তী কিছু রাষ্ট্র আছে যার নামটা হচ্ছে বাল্টিক স্টেটস, ঠিক আছে? কি ভাইয়া, এই যে সেই হচ্ছে বাল্টিক স্টেট। সো ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী 3টা রাষ্ট্র আছে যার নাম হচ্ছে বাল্টিক স্টেটস। একটা হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, ঠিক আছে? আচ্ছা, এলিলা, এলিলা, এই যে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, ছোট্ট একটা নাম দিয়ে বলতে পারা যায় যে এলিলা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এলিলা, ঠিক আছে? ওকে, সবাই তোমার কমেন্ট করো ভাইয়া আপুরা, বাল্টিক স্টেটস বলতে তাহলে কোন 3টা দেশকে বোঝানো হয়? সবাই যে বাল্টিক স্টেটস বলতে কোন 3টা দেশকে বোঝানো হয়? এলিলা, ছোট্ট একটা ছন্দ, হ্যাঁ ভাইয়া, এলিলা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। সবাই কমেন্ট করো ভাইয়া পুরা, বাল্টিক স্টেটস বলতে কোন 3টা দেশকে বোঝানো হয়? বাল্টিক স্টেটস বলতে কোন 3টা দেশকে বোঝানো হয়? ভাইয়া পুরা, আমি কিন্তু যথেষ্ট রাগী, তোমরা আমাকে রাগাইও না, ঠিক আছে? আমি অপ্রয়োজনীয় কমেন্ট সহ্য করব না। সো ভাইয়া যেহেতু পড়াচ্ছি, তোমাদের যে কোনো রেসপন্স আমি করতেছি, সো অবশ্যই তোমার উচিত আমাকে সহযোগিতা করা, আমাকে না রাগানো, তাই না? সো যেহেতু আমি ফার্স্টে ওয়ার্নিং করে দিচ্ছি, আই হোপ তোমরা এরপর থেকে অপ্রয়োজনীয় কমেন্টগুলো করবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি যখন পড়াবো তখন তুমি রেসপন্স করবা, আমি যখন যেটা কথা বলবো
তখন তুমি সেটা রেসপন্স করো। তোমার তো অপরজনের কথা বলার দরকার নাই যে তুমি আলফি ম্যামের ক্লাস কোথায় করছো না করছো, আবার এখানে কেন, এটা তোমার তো বলার প্রশ্ন ওঠে না। ঠিক আছে, তোমাকে আমরা যেটা ভালো, তোমার যেটা ভালো হবে সেটাই আমরা করব, সেটাই আমরা দিব, তুমি জাস্ট ভরসা রাখো। ঠিক আছে, যদি কোনো মেজর ইস্যু হয় তখন তুমি আমাকে অথবা আমাদের পেজে নক দিয়ে বলতে পারো যে হ্যাঁ এখানে আমি একটু মেজর সমস্যা ফেস করতেছি, এটা চেঞ্জ করলে ভালো হয় বা এটা দিলে ভালো হয়, সেটা আমি দেখব। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই হচ্ছে আমার বাল্টিক স্টেট তিনটা রাষ্ট্র, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই লীলা। সো এই তিনটা রাষ্ট্রকে বলতে আমরা কি বলবো ভাইয়া, বলবো হচ্ছে বাল্টিক রাষ্ট্র, বাল্টিক রাষ্ট্র বা বাল্টিক স্টেট। সো ইউরোপের হ্যাঁ নর্দার্ন ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী তিনটা যে রাষ্ট্র আছে তার নাম কি ভাইয়া বলতো, বাল্টিক স্টেটস। আবার বলতেছি ভাইয়া, নর্দার্ন ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী তিনটা রাষ্ট্র আছে তার নাম হচ্ছে বাল্টিক স্টেটস, এলিলা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। আই হোপ তোমাদের সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে। দেখো আমাদের নেক্সট কনসেপ্টটা হচ্ছে 4 এশিয়ান টাইগার্স। হ্যাঁ, আচ্ছা, এশিয়ান টাইগার বলতে কি বোঝায়, এশিয়ান বাঘ এমন কিছু? হ্যাঁ, এশিয়ান বাঘই বোঝায়, বাট একটু ভিন্ন অর্থে, ভিন্ন আঙ্গিকে, যার একটা নাম হচ্ছে 4 এশিয়ান ড্রাগনস বা অথবা 4 লিটল ড্রাগনস। আচ্ছা, এখন তাহলে এটা কি এমন কোনো দেশ যেগুলো খুব ভয়ঙ্কর? দেখো একবার টাইগার্স ইউজ করা হচ্ছে, একবার লিটল ড্রাগনস ইউজ করা হচ্ছে, আবার শুধু ড্রাগন ইউজ করা হচ্ছে। বলতো ভাইয়া কি তোমাদের কি মনে হচ্ছে যে এই দেশগুলো কনসেপ্ট কি, মানে ভয়ঙ্কর বা বিদ্বেষী এমন কিছু দেশ? বলো তোমাদের আসলে কনসেপ্টটা দিতে যাচ্ছে আমি যে আসলে এগুলো কি। আচ্ছা, এর আগের যেটা বললাম ভাইয়া যে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, আমি তো বলেছি ভাইয়া যে নর্দার্ন ইউরোপের রাষ্ট্রগুলো, ঠিক আছে, অর্থাৎ ওগুলো কি ইউরোপ মহাদেশের রাষ্ট্র, এলিলা। ঠিক আছে, কৃষ্ণপাল ভাইয়া বুঝেছো, তুমি বুঝেছো বিষয়টা? ওটা হচ্ছে কি ইউরোপ মহাদেশের রাষ্ট্র, যেটা বলেছি ভাইয়া যে নর্দার্ন ইউরোপের, হ্যাঁ আমাদের বাল্টিক সাগরের তীরবর্তী, তো অবশ্যই এটা আমাদের ইউরোপ মহাদেশের রাষ্ট্র হবে। আচ্ছা, সবাই একটু ভাই এটা বলো যে আমি যে বললাম যে টাইগার বা ড্রাগন বা লিটল ড্রাগন, এটা কি খুবই ভয়ঙ্কর এমন দেশকে বোঝানো হচ্ছে? বলো তুমি আসলে কি জানো, বা জাস্ট একটু গেস করো ভাইয়া পড়া যে এটা আসলে কি মিন করতেছে। আচ্ছা দেখো, এই যে 4 এশিয়ান ড্রাগনস বা 4 এশিয়ান টাইগার্স বা হচ্ছে লিটল ড্রাগনস, এখানে এমন 4টা দেশকে আমরা প্রেজেন্ট করতেছি, যেই চারটা দেশ হচ্ছে আমার সব কি বলতো ভাইয়া, এশিয়া মহাদেশের রাষ্ট্র, অর্থাৎ আমাদের যে মহাদেশটা আছে বা যে কন্টিনেন্টটা আছে সেটা। সো এই এশিয়া মহাদেশের মধ্যে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং, অর্থাৎ কি যাদের জীবনমান ভালো, ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে স্ট্রং, এমন 4টা দেশে কি বলা হচ্ছে এশিয়ান 4 ড্রাগনস বা 4 এশিয়ান টাইগার্স। ঠিক আছে, সো আমাদের এশিয়া মহাদেশের অর্থনৈতিক দিক থেকে 4টা স্ট্রং দেশ হচ্ছে আমাদের সিঙ্গাপুর, হংকং, সাউথ কোরিয়া, তাইওয়ান। সো এই 4টাকে কি বলা হয় কি 4 এশিয়ান টাইগার্স বা লিটল ড্রাগন বা হচ্ছে শুধু ড্রাগন। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়া পুরা সবাই একটু আমাকে বলবা 4 এশিয়ান টাইগার্স বা 4 এশিয়ান ড্রাগনস বা এশিয়া মহাদেশের কোন 4টা দেশকে একত্রে অর্থনৈতিক সমৃদ্ধি দেশ বলা হয়? বলো ভাইয়া। এক্স্যাক্টলি, হ্যাঁ বলো ভাইয়া পুরা সবাই একটু নামগুলো লিখবা যে কোন 4টা দেশকে এশিয়া মহাদেশে একত্রে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং ধরা হয়। সবাই 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 একটু ভাই রেসপন্স করেন ভাইয়া পুরা যে কোন 4টা দেশকে একত্রে হচ্ছে এশিয়া মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধ দেশ বলা হয়। হ্যাঁ, এদের ইকোনমিক জোনটা অনেক বেশি স্ট্রং, সিঙ্গাপুর, হংকং, সাউথ কোরিয়া, তাইওয়ান। আচ্ছা, এবার এই জিনিসটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বলতে পারি, সেটা হচ্ছে সীতা দহ। ঠিক আছে, সীতা দহ কি ভাইয়া,
সীতাদহ, অর্থাৎ সীতাকে আগুনে পোড়ানো হয় বা দহন করা হয়, সীতাদহ। দেখো দেখো এই যে শীতে কি সিঙ্গাপুর, ঠিক আছে, তাতে কি তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং, ঠিক আছে ভাইয়া পুরো দেখো তো, সীতাদহ, ঠিক আছে ভাইয়া পুরা, সীতাদহ, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। তাহলে আমরা চাইলে কিন্তু এই ছোট্ট একটা ছন্দ দিয়ে এই চারটা দেশকে প্রেজেন্ট করতে পারি। সীতাদহ অর্থাৎ সীতাকে দহন করা হচ্ছে, আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা জাস্ট মনে রাখবো। সীতাদহ, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, দক্ষিণ কোরিয়া। ওকে, ঠিক আছে, সীতাদহ, সীতাদহ। আচ্ছা, আমরা বেসিক কনসেপ্টটা শিখবো, এভাবে মনে রাখবো, তারপরে হচ্ছে আমরা ছন্দটা মনে রাখবো। যদি আমাদের অনেক সময় নামটা ভুলে যায় তখন আমাদের এই জিনিসটা হেল্প করবে, ঠিক আছে। সো এই জন্য মাঝে মধ্যে হচ্ছে এইভাবে ভিজুয়ালেশনটা ইম্পর্টেন্ট, আবার ছন্দটাও মনে রাখাটা ইম্পর্টেন্ট হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। কারণ পরীক্ষার সময় তোমার কোন জিনিসটা খেলবে বুঝবা না, অনেক সময় হবে কি যে তুমি ক্লাসে যে শুনতেছো তোমার জিনিসটা অনেক বেশি হেল্প করবে। ওকে, সো আমাদের কিন্তু এই কনসেপ্টটাও ক্লিয়ার যে 4 এশিয়ান টাইগার্স বলতে কি বোঝায়, এশিয়া মহাদেশের 4টা অর্থনৈতিক জোন থেকে স্ট্রং দেশ, সীতাদহ, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং, ঠিক আছে। ওকে, এবার দেবো হচ্ছে আমার নেক্সট পার্ট, এটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। কি ভাই আপনার বলতো গোল্ডেন ট্রায়াঙ্গেল। এখন দেখো গোল্ডেন ট্রায়াঙ্গেল জিনিসটা কি, গোল্ডেন ট্রায়াঙ্গেল মানে কি মনে হচ্ছে যে সোনার খাত বা সোনার, দেখো ট্রায়াঙ্গেল মানে কি, অর্থাৎ ত্রিভুজ, ট্রাইঅ্যাঙ্গেল অর্থাৎ 3 অ্যাঙ্গেল অর্থাৎ কি ত্রিভুজ, তাই না, ত্রিভুজ। আচ্ছা, আর এখানে দেখো গোল্ডেন, গোল্ডেন মানে আমরা কি বুঝি, সোনা, তাই না, স্বর্ণ, তাই না। কিন্তু এখানে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতে এমন কিছু একটা বোঝায় যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়া মহাদেশের, ঠিক আছে, এমন 3টা দেশ যারা মাদক উৎপাদনে বিখ্যাত। কি ভাইয়া পড়া, মাদক, ঠিক আছে, মাদক উৎপাদনে হচ্ছে আমাদের আমাদের যে এশিয়া মহাদেশটা আছে, এই এশিয়া মহাদেশের এমন 3টা দেশ যারা মাদক উৎপাদনে বিখ্যাত। একটা হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস। মায়ানমার, থাইল্যান্ড, লাওস। দেখো এই যে মায়ানমার এখানে আছে, থাইল্যান্ডটা এখানে আছে, লাওসটা এখানে আছে, যদি আমি একসাথে আঁকি একবার এরকম 3টা বাহু বা ত্রিভুজ হয়ে যায়। সো এই জন্য নামটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। কি, গোল্ডেন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে ভাই আপনারা বলো তো গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতে কোন 3টা দেশকে বোঝানো হয়, বলো বলো ভাইয়া পুরা, গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতে কোন 3টা দেশকে বোঝানো হয়, বলো। আচ্ছা, এটা হচ্ছে আমরা বলতে পারছি মাদক উৎপাদনে, হ্যাঁ ঠিক আছে, মাদক উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়া, ঠিক আছে, উৎপাদনে। আচ্ছা, সো এরা মাদক উৎপাদন বেশি করে, ঠিক আছে। সো মাদক উৎপাদন করে এমন 3টা দেশকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল, তারা দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র। এই হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম। মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ঠিক আছে ভাইয়া পুরা। গোল্ডেন ট্রায়াঙ্গেল মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম। ওকে, সো গোল্ডেন ট্রায়াঙ্গেল মাদক উৎপাদন, ভাইয়া পুরো ঠিক আছে। গোল্ডেন ট্রায়াঙ্গেল মাদক উৎপাদনের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার 3টা রাষ্ট্র। ওকে, আচ্ছা, এখানে কয়েকটা কনসেপ্ট আছে, এগুলো সেম বিষয়, আমি এগুলো দেখতেছি একটু দেখো। এরপরটা হচ্ছে আমাদের গোল্ডেন ক্রিসেন্ট, ঠিক আছে ভাইয়া পুরা, গোল্ডেন ক্রিসেন্ট। আচ্ছা দেখো, ক্রিসেন্ট হচ্ছে আমাদের অনেকটা রেড ক্রিসেন্ট, রেড ক্রস, হ্যাঁ। সো এটা হচ্ছে অনেকটা আমাদের চাঁদ, অর্ধচাঁদ, এই জিনিসটা আসে। সো দক্ষিণ পূর্বে আবার এখানে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এমন 3টা রাষ্ট্র আমরা এখানে দেখব যারা শেপটা হচ্ছে অনেকটা আঁকলে কী হয় জানো, চাঁদের মতো হয়। দেখো এই যে হচ্ছে আমাদের ইরান আছে এদিকে, আফগানিস্তান আছে আমাদের, ঠিক আছে, পাকিস্তান আছে। সো এই 3টার শেপ আঁকলে অনেকটা অর্ধ চাঁদের মতো হয়। সো এশিয়ার এমন 3টা দেশ, দেখো এখানে আমি কোনো অঞ্চল বলি না, এশিয়ার এমন 3টা দেশ যাদেরকে আঁকলে এরকম হচ্ছে চাঁদের মতো হয়। এরাও ঠিক সেম একই কনসেপ্ট ভাইয়া পুরা, এটা হচ্ছে মাদকের জন্য, ঠিক আছে, এটা কি মাদকের জন্য বিখ্যাত 3টা দেশ। সো এই হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, ঠিক আছে। সো ভাই দেখো তো ভাইয়া ওখানে কি ছিল, গোল্ডেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ 3টা দেশকে আঁকলে
কি হয়, ত্রিভুজের মতো শেপ হয় বা 3 বাহু হয়। এই যে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, এটা কি ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার 3টা রাষ্ট্র। আর এখানে কি ভাই, শুধু আমরা বলতেছি এশিয়া মহাদেশের এমন 3টা দেশ তাদেরকে আঁকলে এরকম অর্ধ চাঁদ হবে। সো এই জন্য নামটা কি, গোল্ডেন ক্রিসেন্ট। আচ্ছা, পাকিস্তান, আফগানিস্তান, ইরান। তো সবাই একটু ভাই কমেন্ট করবা যে গোল্ডেন ক্রিসেন্টের মধ্যে, হ্যাঁ গোল্ডেন ক্রিসেন্টের মধ্যে কোন 3টা দেশ, গোল্ডেন ক্রিসেন্টের মধ্যে কোন 3টা দেশ। গোল্ডেন ক্রিসেন্ট এটা হচ্ছে এশিয়ার মাদক উৎপাদনকারী 3টা দেশ। আর ট্রায়াঙ্গেল কিছু ভাইয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার, কি ভাইয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। ঠিক আছে, ওকে, তবে কি বুঝছি আমরা এই কনসেপ্টগুলো ভাইয়া? ওকে, ডান। এবার আমাদের লাস্ট কনসেপ্টটা আজকের মতো, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন ওয়েজ। ঠিক আছে, কি গোল্ডেন ওয়েজ। দেখো গোল্ডেন ওয়েজটা কি, এই কনসেপ্টটা হচ্ছে যে এমন 3টা দেশ, হ্যাঁ এমন 3টা দেশ আছে, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে নেপাল। ঠিক আছে, দেখো এখানে একটা সাইন দেওয়া আছে, দেখি পাতা, ঠিক আছে দেখি পাতা, হ্যাঁ সবুজ গ্রিন পাতা মনে হচ্ছে, বাট পাতাটা একটু কি অ্যাডভান্স লেভেলের পাতা, যেটা হচ্ছে আমাদের একটা মাদক। ঠিক আছে, এটা কি মাদকজাত দ্রব্য, একটা মাদকজাত দ্রব্য বা কি বলা হয়, গাঁজা বলা হয়। সো এই এই গাঁজা দেখো বাংলাদেশ যেহেতু আছে, সো অবশ্যই একটি নিকৃষ্ট কিছু হবে। ঠিক আছে, কারণ খারাপ কাজ মানে বাংলাদেশ থেকে যায়। তুমি বাংলাদেশ দেখবা যে কোনো র্যাঙ্কিংয়ে খারাপের ক্ষেত্রে বাংলাদেশটা সবার আগে থাকে। ঠিক আছে, আচ্ছা, সো যাই হোক, এই যে গোল্ডেন ওয়েজ কনসেপ্টটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, এই 3টা দেশে হচ্ছে এমন একটা রুট আছে, অর্থাৎ রাস্তা আছে, রুট বা রাস্তা, ঠিক আছে, যেই রাস্তা দিয়ে মাদক হচ্ছে পাচার এবং চোরাচালানগুলো সব থেকে বিখ্যাত। ওই রুটগুলোতে কি সহজে গাঁজা সেবনগুলো বাংলাদেশে, ইন্ডিয়াতে, হ্যাঁ, এবং এই 3টা দেশের মধ্যে দিয়ে যায়, বুঝছো, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল। সো মাদক পাচার এবং কি চোরাচালান একই বিষয়। ওকে, ডান। সো এই হচ্ছে আমাদের গোল্ডেন ওয়েজ, যে এশিয়ার এমন 3টা দেশ, যেই 3টা দেশ হচ্ছে মাদক পাচার এবং চোরাচালানের রুট, অর্থাৎ রাস্তা, যেখান থেকে হচ্ছে সহজে হচ্ছে ধরো যে ইনকাম ট্যাক্স বা এই জিনিসগুলো খুব কম দেওয়া লাগে, বা এখানে খুব বেশি ভেজাল হয় না, ঠিক আছে, বা চেকিং কম হয়। সো এই রুটটা 3টাই হলো দেওয়া আছে, ইন্ডিয়া, বাংলাদেশ এবং হচ্ছে নেপাল। ওকে, সো ভাইয়া পুরো আমি একটু আবার দেখাচ্ছি তোমাদের, দেখো ভাইয়া গোল্ডেন ট্রায়াঙ্গেল কি ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার এমন 3টা দেশ যাদেরকে আঁকলে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, 3 অ্যাঙ্গেল, ত্রিভুজটা হবে। সো এটা কি গোল্ডেন ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আর গোল্ডেন ক্রিসেন্টটা কি, এশিয়ার এমন 3টা দেশ যাদেরকে আঁকলে চাঁদের মতো হবে, এটা কি ছিল, গোল্ডেন ক্রিসেন্ট। আচ্ছা, আর ওয়েস্টটা কি, এমন 3টা দেশ এশিয়ার যাদের মধ্যে মাদক পাচার চলাচলনগুলা অনেক বেশি হয়। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই 3টা কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, এর সাথে আরেকটা আছে হলো গোল্ডেন ভিলেজ, বুঝছো, গোল্ডেন ভিলেজ, বলো এটা কি, বলো গোল্ডেন ভিলেজ এই জিনিসটা কনসেপ্টটা কি, তোমাকে জানো কি না, যে গোল্ডেন ভিলেজ এই কনসেপ্টটা আসলে কি, কেউ জানো কি না? রোজিনা হুসাইন, তোমার কি ফ্ল্যাগগুলো মনে থাকে না? ফ্ল্যাগগুলা এই যে আমি যে সাইডে রাখতেছি, তোমার তো দেখতেছো তাই না? সো এগুলা তোমার দেখলে নিজেরই লাভ। ঠিক আছে, পরীক্ষায় তো কখনো ফ্ল্যাগ আসে না, আঁকতেও হয় না, জাস্ট নিজে চেনার জন্য, জানার জন্য। ঠিক আছে, তোমার তো এইভাবে মুখস্থ করার কিছু নয় যে বাংলাদেশের ফ্ল্যাগ হচ্ছে সবুজ লাল, ইন্ডিয়ার ফ্ল্যাগ হচ্ছে এই যে এরকম কমলা কালার, সাদা সবুজ, না, এটাতে হয়তো দরকার নেই। তুমি জাস্ট নিজেকে চেনানোর জন্য জাস্ট এটাকে রাখবা। ঠিক আছে, আচ্ছা, গোল্ডেন ভিলেজটা হচ্ছে বাংলাদেশের একটা গ্রাম, যেই গ্রামে হচ্ছে আমাদের অনেক বেশি এই গাঁজা বা এই ধরনের জিনিসগুলো উৎপাদন হয়। ঠিক আছে, এটা হচ্ছে কুষ্টিয়া, বুঝছো, কুষ্টিয়া, বাংলাদেশের যে কুষ্টিয়া জেলাটা আছে, এই কুষ্টিয়া জেলার একটা গ্রাম যেখানে হচ্ছে অনেক বেশি মাদক উৎপাদন হয় বা চাষ হয়। সো এই নামটা হচ্ছে গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ভিলেজ। হ্যাঁ, অলরেডি অ্যান্সার দিয়েছে অনেকে, দেখলাম
মার্জিয়া মিতো, অনেক অ্যান্সার দিয়েছো। সো এই হচ্ছে গোল্ডেন ভিলেজ, অর্থাৎ বাংলাদেশের একটা জেলা, কুষ্টিয়া জেলা, যেখানে অনেক বেশি মাদক চাষ হয়, উৎপাদন হয়। সো এটা হচ্ছে গোল্ডেন ভিলেজ, ঠিক আছে, গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ভিলেজ। আচ্ছা, ওকে। সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয়, যেখানে হচ্ছে আমরা মোটামুটি কিছু কনসেপ্ট শিখলাম, যেহেতু প্রথম ক্লাস ছিল। সো খুব বেশি লেন্দি করবো না। সো আমি একটু ফার্স্ট থেকে আবার বলি। আমরা শিখছি হচ্ছে গ্রেট ব্রিটেন, যেখানে 3টা দ্বীপ ছিল, ওই 3টা দ্বীপের সমন্বয়ে হচ্ছে কি ছিল ভাইয়া, আমাদের ছিল হচ্ছে গ্রেট ব্রিটেন। পরে দেখছি হচ্ছে আমরা ইউনাইটেড কিংডম, যেখানে আসলে 4টা দ্বীপরাষ্ট্র ছিল, ওই 4টা দ্বীপরাষ্ট্র নিয়ে হচ্ছে কি ছিল আমাদের ইউনাইটেড কিংডম বা ইউকে, ঠিক আছে। সো এখানে আমাদের মেজর বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো একটা দেশকে রিপ্রেজেন্ট করব, আমাকে ইংল্যান্ড উচ্চারণ করতে হবে, আমাকে এখানে ইউকে বলা যাবে না, কারণ ইউকে একটা সাম্রাজ্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ইউনিয়ন জ্যাক পড়েছি, ঠিক আছে। সো ওই যে আমাদের হচ্ছে আমরা একটু যেটা পড়লাম যে গ্রেট ব্রিটেন, সো গ্রেট ব্রিটেনের 3টা দেশের ফ্ল্যাগ নিয়ে আমার প্রথম হয়েছে ফার্স্ট ইউনিয়ন জ্যাক, পরে হয়েছে হচ্ছে আবার আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হয়ে হয়েছে কি সর্বশেষ ইউনিয়ন জ্যাকটা, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়ছি হর্নস অফ আফ্রিকা, সেটা কি ছিল যে আফ্রিকার এমন 4টা দেশ, এমন 4টা দেশ যেখানে হচ্ছে একসাথে করে আঁকলে অনেকটা সিংহের মতো হয়, ঠিক আছে, বা কি হয় অনেক হচ্ছে কি, হ্যাঁ, আমাদের মানুষের খুলির মাথা খুলির মতো হয়। সো এই হচ্ছে আফ্রিকার পূর্ব দিকের রাষ্ট্রগুলো। বাল্টিক রাষ্ট্র, ইউরোপের বাল্টিক সাগরের 3টা রাষ্ট্র আছে, এলিলা, তাতে বলা হয় কি বাল্টিক স্টেটস। আচ্ছা, 4 এশিয়ান টাইগার্স, এশিয়ার 4টা অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হচ্ছে এশিয়ান টাইগার্স, ঠিক আছে। আচ্ছা, তারপর তো গোল্ডেন ট্রায়াঙ্গেল, ক্রিসেন্ট, ওয়েজ, আমরা সবই তো পড়েছি, তাই না? ওকে, এবার বলো তোমাদের হচ্ছে আমার কাছ থেকে কোনো কিছু জানার আছে কি না, বলো। তোমরা আমার কাছ থেকে কোনো কিছু জানতে চাও কিনা, যে কোনো বিষয়, যেহেতু আমাদের ক্লাসের পার্টটুকু পড়া শেষ, তোমরা প্রায় হচ্ছে টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করো, মেসেজ দাও। সো এই ধরনের এখন কোনো ধরনের কিছু জানতে চাও কিনা, যেটা তোমাদের আমার থেকে জানা উচিত, বলো। তোমরা কি কোশ্চেন করো, তারপর আমি অ্যান্সার দিব যে তোমরা কিছু জানতে চাও কিনা, যে কোনো অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন নিয়ে তথ্য, বা তোমাদের যেটা জানতে ইচ্ছা করে, বা কোনো সাবজেক্ট নিয়ে জানতে ইচ্ছা করে, এই সাবজেক্টটা কেমন, বা এখানে পড়তে গেলে কি করতে হয়, ঠিক আছে, বা এই ধরনের বিষয়গুলো বলো। তারপরে আমি যেটা বলানো উচিত তোমাদেরকে, সেটা আমি লাস্টে একটা কাজ দিব। তোমরা এখন আসলে আমাদের ক্লাসগুলো কিভাবে করবা, এর সাথে কোন কোন কাজগুলো তোমাদের করা উচিত, বাসায় নিজেকে টাইম দেওয়া উচিত, বা কিভাবে আগাবা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ক্লাস শেষে পড়া দিব। হ্যাঁ, ওই তো আগে তোমরা কোশ্চেন করবো ভাইয়া, তোমরা কোশ্চেন করার পর দেন আমি একটা টাস্ক দিব। তুমি আগে কোশ্চেনগুলো তোমরা শেষ করো আগে, যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা করে এখন জেনে ফেলো, ঠিক আছে। আচ্ছা, যার টপিক মিস হয়েছে সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসটা এই গ্রুপেই তুমি পেয়ে যাবা, সমস্যা নাই, ঠিক আছে। বলো তোমাদের কিছু জানার আছে কি না। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে পড়া কীভাবে মনে রাখবো। দেখো এই জিনিসটা হচ্ছে ভাইয়া, আচ্ছা একটু স্লো মোশনের কমেন্ট, আমি তো সব দেখতে পাবো না, ঠিক আছে। আচ্ছা একটু লিখে রাখি না, বুঝো না আবার। প্রথমটা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে। তারপরে একজন কোশ্চেন হচ্ছে কোশ্চেন ব্যাংক নিয়ে কোশ্চেন ব্যাংক নিয়ে। তারপরে একজন কোশ্চেন করছে হচ্ছে ডিউর হচ্ছে ইউনিট নিয়ে তোমরা কোশ্চেন করছো একজন। তারপরে একজন কোশ্চেন করছে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তারপরে হচ্ছে দেখি কি কি আছে তোমাদের কোশ্চেন। আচ্ছা, একজন কোশ্চেন করছে হলো ক্লাসের স্লটটা একদিন বানানো যায় কিনা, ক্লাসের স্লট। আর হচ্ছে ডেইলি প্ল্যান। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে হচ্ছে মেমোরাইজিং পার্ট নিয়ে। হ্যাঁ, মেমোরাইজিং পার্ট। আচ্ছা ওকে, অনেকে হচ্ছে ল সাবজেক্ট নিয়ে জানার ইচ্ছা,
ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে জানার ইচ্ছা, ল ইকোনমিক্স, ঠিক আছে। দেখি এখানে, আচ্ছা ভাইয়া আর কেউ কোশ্চেন করে না, আমি আগে এগুলো অ্যান্সার দেই, ঠিক আছে। আমি আগে এগুলো অ্যান্সার দিয়ে দেই, দেন তুমি হচ্ছে আমাকে পরবর্তী কোশ্চেন করে ভাইয়া, আগে আমি এগুলো অ্যান্সার দিয়ে দেই, ওকে। আচ্ছা ভাই আগে আমি 10টা অ্যান্সার দিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে। আপাতত আর কেউ কোশ্চেন কইরো না। আচ্ছা দেখো, একজন কি করছেন, তন্ময় দেবনাথ। তন্ময় দেবনাথের কোশ্চেনটা কি? একবার ভিয়েতনাম বলছেন, একবার লাওস বলছেন, মানে বুঝি নাই, তোমার কোশ্চেনটা বুঝি নাই তন্ময় ভাইয়া। তো ওখানে তো কয়েকটা কনসেপ্ট ছিল, গোল্ডেন ওয়েজ ছিল, গোল্ডেন ভিলেজ ছিল, ঠিক আছে, গোল্ডেন ক্রিসেন্ট ছিল, আর ওই যে আচ্ছা বুঝছি। দেখো 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 আমাদের প্রথম জিনিসটা হচ্ছে যে পড়াশোনা মনে থাকে না। তোমার পড়াশোনা মনে রাখার জন্য এমন একটা পরিবেশ ফার্স্টে রেডি করতে হবে যখন তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে, তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে, তোমার হচ্ছে চারপাশ থেকে ডিস্টার্বেন্স হবে না, ঠিক আছে, মানে এনভায়রনমেন্ট ক্লিয়ার থাকা লাগবে, মাইন্ড ফ্রেশ থাকলে তোমাকে ওই সময় পড়তে হবে। অনেকে আছে যে সকালবেলা পড়তে ভালো লাগে, অনেকের হচ্ছে যে রাতে পড়তে ভালো লাগে। সো তুমি তোমার কমফোর্ট জোনটা বুঝে কমফোর্ট জোনটা তৈরি করে নিতে হবে। যেমন ধরো তোমার ফ্যামিলিতে এমন একটা সিচুয়েশন হয়েছে যে সারাদিন খুব ক্যাচাল হয়, চিল্লাচিল্লি হয়, খুব নয়েজ আছে, তোমার কী করতে হবে, এমন একটা সময় বের করতে হবে যে সময় মানুষজন কম থাকে, তোমাকে ডিস্টার্ব করবে না, বা তারা ঘুমায় থাকে, তুমি তখন পড়তে বসো, ঠিক আছে। এটা হচ্ছে পড়াশোনার জন্য একটা মেন শর্ত, ওকে। আর যখন আমি পড়তেছি কোনো টেনশন করা যাবে না, একদম মাইন্ডটাকে এদিকে রাখতে হবে, কখন একজন মেসেজ দিবে, কখন ওইটা করব এটা করব, পড়তেছি এখানে মনটা বাইরে, এভাবে পড়া যাবে না। তুমি এভাবে একটা সুন্দর পরিবেশ মাইন্ডসেট এমনি পড়ো, তোমার পড়া এমনিতে মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন ব্যাংক আমি কোনটা কিনবো? আচ্ছা কোশ্চেন ব্যাংক তুমি চাইলে ইন্ডিভিজুয়াল যে কোনো ভার্সিটি ওয়াইজ কোশ্চেন ব্যাংক কিনতে পারো। অনেক পাবলিকেশন আছে ভাইয়া, জয়কলি আছে, পানকড়ি আছে, তুমি যেটা মন চায় কিনতে পারো, ঠিক আছে। বাট দেখবা সেখানে ব্যাখ্যা দেওয়া আছে কিনা, একটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে কিনা, ঠিক আছে। আচ্ছা তুমি যদি চাও একটা কোশ্চেন ব্যাংক কিন্তু এখানে তোমাদের একসাথে অনেকগুলো ভার্সিটির কোশ্চেন পাওয়া যায়, ঠিক আছে। এরকম একটা মিক্সড কোশ্চেন ব্যাংক পাওয়া যায় যেখানে অনেকগুলো ভার্সিটির একসাথে কোশ্চেন ব্যাংক থাকে, নাম হচ্ছে প্রিভিউ, ঠিক আছে। তুমি যেটা হচ্ছে সেটা কিনতে পারো, প্রিভিউ, ঠিক আছে। এটা আছে প্রিভিউ কোশ্চেন ব্যাংক আছে যেখানে হচ্ছে একসাথে অনেকগুলো কোশ্চেন একসাথে পাওয়া যায়, ঢাবি রাবি চবি সবগুলো একসাথে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো ঢাকা ভার্সিটিতে আমাদের 4টা ইউনিট আছে, ঠিক আছে। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, আর হলো ই ইউনিট। আচ্ছা আগে ডি ছিল, হ্যাঁ। দেখো এ ইউনিটটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, সায়েন্সের ফ্যাকাল্টি, তবে সেখানেও আর্টস কমার্স থেকে পরীক্ষা দেওয়া যায়, তবে এখানে সায়েন্সের জন্য সিটটা সব থেকে বেশি। এখন ভাইয়া যারা কমার্স বা আর্টস থেকে পরীক্ষা দিবে তারা কি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্সার করবেন না, তারা হচ্ছে বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, তারা এই সাবজেক্টে অ্যান্সার করবে এবং আইসিটি সহ, ওকে। সো এই ইউনিট সায়েন্সের জন্য সাবজেক্ট, তবে এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। যারা আর্টস থেকে যাবে তারা এখানে ম্যাথ নিয়ে পড়তে পারবে, পরিসংখ্যান নিয়ে পড়তে পারবে, যদিও সিটটা কম, ঠিক আছে। বি ইউনিট এটা হচ্ছে মানবিকের সাবজেক্ট, তবে এখানেও সায়েন্স কমার্স থেকে পরীক্ষা দেওয়া যায়, সায়েন্সের জন্য সিট ভালোই দেওয়া আছে, আর্টসেরও সিট দেওয়া আছে এবং কমার্সেরও সিট দেওয়া আছে, সবার জন্য সিট সঙ্গে ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। বাট এখানে যে পরীক্ষা দিতে হবে, যে স্টুডেন্ট পরীক্ষা দিবে তার জন্য হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টা বিষয় অ্যান্সার করতে হয় বি ইউনিটে, ঠিক আছে। আচ্ছা সি হলো কি ভাইয়া, কমার্সের ইউনিট, কমার্সের সাবজেক্ট, তবে এখানেও সায়েন্স আর্টস থেকে পরীক্ষা দেওয়া যায়, ওকে, ঠিক আছে। আচ্ছা সো এখানে পরীক্ষা দিতে গেলে তোমার এখানে লাগবে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান।
ওকে, তোমার এখানে হচ্ছে গ্রুপ সাবজেক্ট ছাড়া অন্য কিছু লাগবে না। আচ্ছা, এটা কি জানো, এটা হচ্ছে চারুকলা ইউনিট, অর্থাৎ এই যে আমাদের যে ছবি আঁকি না, তো ওইখানে তোমাকে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান শেষ। অর্থাৎ ঢাবির 4টা ইউনিটেই সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে আসলে মানবিকের জন্য হচ্ছে বেস্ট হচ্ছে বি ইউনিট। তবে তোমরা অবশ্যই এ বি সি 3টাতে পরীক্ষা দিবা, কারণ দেখো এই যে সায়েন্সের ইউনিটে আর্টস থেকে পরীক্ষা দেওয়া অনেকে জানেই না, বুঝছেন, সিট ফাঁকা থাকে। সো এটা নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আছে, তুমি আমাদের আই এডুকেশন এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যাবা, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান বন্টন বা সার্কুলার পদ্ধতিতে আমার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। দরকার পড়লে এই ভিডিওগুলো আমি লিঙ্ক আবার তোমাদের গ্রুপে শেয়ার করবো, তোমরা দেখে নিবা, ঠিক আছে। একদম সর্বশেষ গত বছরে যেটা ছিল আমি এটা শেয়ার করবো, এই ভিডিওটা দেখে নিবা। ওকে, আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এটা তোমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই, কারণ ভাইয়া আমি বলে দিয়েছি যদি তুমি এখন অ্যাডমিশন দিকে বেশি ফোকাস করো, তোমার এখানে এইচএসসি পরীক্ষা খারাপ হবে। যদি তুমি এখানে খারাপ করো, তোমার তো অ্যাডমিশনও ফেল, তুমি এইচএসসিতেও ফেল, তাই না? সো এই জন্য একটু একটু করে আগাতে হবে, খুব বেশি আগানোর দরকার নাই। দেখো আমাদের কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা গোছানো আছে, সব কিছু আছে, বাট দিচ্ছি না কেন? তোমাদের ভালোর জন্য। সো যেমন ধরো তোমরা ভাবতেছো ভাইয়া যে এটা আমাদের জন্য হেল্প করবে, বাট হেল্প করতে যেয়ে যখন এটাকে বোঝা হবে এটা খুব বেশি ক্ষতি করবে। যেমন ধরো ভাইয়া একটা শুধু একটু উদাহরণ দেই, একটা বাস্তব উদাহরণ। যেমন ধরো দুধ আমাদের জন্য উপকারী না, দুধ খাওয়া ভালো না, বা তুমি যদি ছোট্ট বাচ্চাকে এই দুধের একটা বড় একটা গামলার মধ্যে যদি তুমি চুবায় রাখো, ওর কি হবে বলো তো? ওর কি হবে? মারা যাবে না? এই হলো তোমাদের অবস্থা। সো তুমি এখন আছো ভাইয়া এইচএসসি লেভেলে, তোমাকে যদি আমরা সব কিছু চাপায় দেই, তুমি এইচএসসি পড়া পড়বা কখন? তুমি এই পড়া পড়বা কখন? সো এই জন্য ভাইয়া তোমার এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর তোমাদের যাদের হচ্ছে এইচএসসির জন্য ওইটা দরকার, সো সেটা তোমাদের পারচেজ করতে হবে, কারণ সেটার জন্য আমাদের হচ্ছে আলাদা কোর্স আছে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের স্লট সপ্তাহে 2-3 করে ক্লাস দেওয়া হয়েছে ভাইয়া, এর বেশি দরকার নাই। তোমাদের পরীক্ষা হয়তোবা জুনে হবে বা জুলাইতে হবে, এখনও ফিক্সড ডেট হয় নাই। তোমাদের এইটার উপর ডিপেন্ড করে আমরা ক্লাস শর্টগুলো বাড়াবো বা কমাবো, ঠিক আছে? ওকে, সো ক্লাস আপাতত যেভাবে চলতেছে সেভাবে করো, কারণ তোমাদের এইচএসসির পড়া আছে, বাসায় পড়তে হবে, সো দরকার নাই। আচ্ছা, ডেইলি প্ল্যান, তোমরা এখন বাসায় কিভাবে পড়বা বা কী কী করবা? তোমাদের কাজ হচ্ছে যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, তুমি এই লাইভ ক্লাসগুলো লাইভে করবা। এর সাথে 40 ডেজ প্ল্যান ক্লাস অ্যাক্সেস দেওয়া আছে, আগের বছরের ক্লাস অ্যাক্সেস দেওয়া আছে। তুমি দিনে যখনই সময় পাও তুমি আস্তে আস্তে করে এই ক্লাসগুলো করতে থাকবা, যখন যেটা মনে চায় করবা, ঠিক আছে? বা তুমি হচ্ছে একদম ডে ওয়াইজ করে ফেলো, যে আজকে ডে 1 আমি ডে 1-এ ক্লাসগুলো করে ফেলবো, তারপরে ডে 2 আমি ডে 2গুলো করবো। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লাইভ ক্লাসগুলো করব। লাইভ ক্লাস যেদিন হবে সেই লাইভ ক্লাসের পড়াটা আমি ওই দিনই শেষ করব, আমি জমিয়ে রাখবো না। তো আজকে আমি যা পড়াইছি পিডিএফ দেওয়া আছে, আমি আজকে এই পড়াটা শেষ করে ফেলবো, আমি কোনো এই পড়াটাকে জমিয়ে রাখবো না, আমার দিনের পড়া আমি দিনে শেষ করব, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে আমি চাইলে আগেকার ক্লাসগুলো করতে পারি। এটা কি ভাইয়া? নফল। এটা কি ভাইয়া? নফল। এটা কি ভাইয়া? ফরজ। এটা কি? নফল। এটা পড়ে তোমাকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবা, ঠিক আছে? আচ্ছা, দেন কোশ্চেন ব্যাংক, তোমার দিনে একটা করে একটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত। ধরো তুমি আজকে ডিইউর 10-11 শাসনের একটা কোশ্চেন ব্যাংক সলভ করলা, তুমি আগামীকাল রাজশাহী সলভ করলা, চট্টগ্রাম সলভ করবে, তুমি এইভাবে ডেইলি একটা করে বছরের কোশ্চেন ব্যাংক সলভ করবা। ভাইয়া তুমি টপিক বুঝবা না, অ্যান্সার পারবা না, তুমি জাস্ট মুখস্থ করবা। ক্লিয়ার? তুমি এখন থেকে কোশ্চেন ব্যাংক পড়লে তুমি এইটার অনেক বেশি লাভবান হবা। আর কোশ্চেন ব্যাংক বলতে হয় 2 ধরনের, একটা হচ্ছে অ্যাডমিশন, একটা হচ্ছে বিসিএস, ঠিক আছে? অর্থাৎ আমাদের ভার্সিটিতে কোশ্চেন ব্যাংক আছে, ঢাবি, রাবি, চবি, জাবি, যে যেখানে এক্সাম দিবা, যার যে ড্রিম সেটা কিনে পড়া শুরু করবা। আর একটা হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক, আমাদের বিসিএস কোশ্চেন ব্যাংক মাস্ট পড়তে হয়, ঠিক আছে? বিসিএস এ কোশ্চেন ব্যাংক অ্যাসুরেন্স আছে, প্রফেসরস আছে, তুমি সেখান থেকে 10 বিসিএস থেকে শুরু করে সর্বশেষ যে বিসিএসটা হয়েছে তুমি সেটার প্রিলিমিনারি কোশ্চেনগুলো দেখবা, এমসিকিউ কোশ্চেন দেখবা, শুধু বাংলা, ইংরেজি, জিকে,
ওকে, তুমি একদিনে একটার হাফ পড়ো, খুব বেশি পড়ে প্রেশার নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এর সাথে যেটা লাগবে, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কাজ করতে, এটা হচ্ছে মুখস্থ আইটেমগুলো পড়তে হবে। সেটা হচ্ছে এই যে মেমোরাইজিং পার্টটা, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ঠিক আছে। আচ্ছা, সো ইংলিশটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভোকাবুলারি ছাড়া তুমি যেমন এইচএসসি তো আটকাবা, তুমি অ্যাডমিশনও আটকাবা, ঠিক আছে। ভোকাবুলারি ছাড়া চান্স পাওয়া যায় না। সো সকালে একদম ঘুম থেকে ওঠার পর যখন তুমি দাঁত ব্রাশ করো নাই, তখনই তুমি হচ্ছে কী করবা, ঘুম থেকে উঠে বেড থেকে উঠা টেবিলে বসা আধা ঘন্টা 1 ঘন্টা জাস্ট পড়বা। আমাদের ভোকাবুলারি পিডিএফ দেওয়া আছে, ডে 1 ডে 2, তুমি জাস্ট প্রতিদিন 10টা করে মুখস্থ করো। তুমি প্রতিদিন জাস্ট 10টা ওয়ার্ড মুখস্থ করো। ধরো আজকে ডে 1 তুমি 10টা ওয়ার্ড মুখস্থ করতেছো, তুমি নেক্সট দিন নতুন 10টা পড়ার আগে আগের 10টা রিভিশন দিবা। এভাবে প্রত্যেক দিন তুমি কি করবা, নতুন 10টা পড়বা, আগের সব রিভিশন দিবা। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ এইটা, রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার রিভিশন দিয়ে নিবা, ঠিক আছে। এই যে তুমি যে রাতে যে ঘুমানোর আগ দিয়ে ঘুম চোখে যখন পড়বা না, তখন তোমার রাতে যখন ঘুমাবা, তখন তোমার রাতের মধ্যে সারা রাত হচ্ছে মাথার মধ্যে এটাকে ঘুরপাক খাবে, বুঝছো। এটা খুবই হেল্পফুল জিনিস একটা। সো এটা তোমরা করবা। আমাদের বাংলা বিরোচন পিডিএফ দেওয়া আছে তোমাদের ড্রাইভে, ইংলিশ পিডিএফ দেওয়া আছে, তোমরা আস্তে আস্তে এগুলা পড়তে থাকো। তুমি ডেলি 5টা করে পড়ো, 10টা করে পড়ো, এর বেশি পড়ার দরকার নাই, ঠিক আছে ভাইয়া পুরা। এটা একটু প্যারা লাগবে, অনেক দিন, এটা লম্বা প্রসেস, বা তোমাকে এটা পড়তে হবে। একটু পেইনফুল ভাইয়া, মনে থাকবে না, লিখে পড়বা, বা তুমি তোমার ছোটো ভাই বোনদের শোনাবা, এই তোমাকে পড়া ধরতো, ঠিক আছে। একটু টাইম নিয়ে এটা পড়তে হবে, বাট ডেইলি পড়তে হবে, ডেইলি, কোনো মিস দেওয়া অপশন নাই, ওকে। তোমাকে এটা কতটা হেল্প, তুমি এটা অ্যাডমিশনে যা বুঝবা, ঠিক আছে। এটা ছাড়া অ্যাডমিশনে ভাইয়া কোনো অপশন নাই, ভোকাবুলারি ছাড়া কোনো অপশন নাই, মাস্ট পড়তে হবে, এটা ভাই ফরজ, ঠিক আছে। আচ্ছা, ল সাবজেক্টটা কেমন? দেখো ভাই, আমার ল ভালো লাগে না, তার মানে সাবজেক্টটা কি ভালো না? অবশ্যই ভালো। ল, ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক এড, এই সাবজেক্টগুলো আসলেই ভালো সাবজেক্ট, তবে প্রত্যেকটা সাবজেক্টের ফিল্ড এক এক রকম। ল যে পড়ে সে ধরো যে হচ্ছে ব্যারিস্টার হয়, জজ হয়, বা বিজিএস দেয়, যেমন বিসিএস আমরা বলি না, বিসিএস ও ল পড়লেও যে একটা আদার সেক্টর আছে, বিজিএস আছে, ঠিক আছে। আবার ধরো যে ইকোনমিক্সে পড়ে সে চাইলে ব্যাংক সেক্টর যেতে পারে, সে বিসিএস দিতে পারে, যে কোনো প্রাইভেট সেক্টর জব করতে পারে, সব কিছু করতে পারে, ঠিক আছে। সো প্রত্যেকটা সাবজেক্টের ফিল্ড ভিন্ন। তোমার ভাই ফিউচার ক্যারিয়ার কোন দিকে করার ইচ্ছা, তোমার কি ভাল লাগে, তুমি এটাকে চুজ করে তোমার এগুলো চুজ করতে হবে। বাট তুমি এখন থেকেই এই ড্রিম নেওয়া যাবে না যে আমাকে ঢাকা ইউনিভার্সিটির বা আমাকে ল সাবজেক্ট নিয়েই পড়তে হবে। তুমি যদি এখনই এই ড্রিমটা নাও, তোমাকে এটা অনেক পেইন দিবে পরবর্তীতে, কারণ ভাই অ্যাডমিশন মানে একটা লাখ, তোমার এইটা যে হবেই কোনো নিশ্চয়তা নাই। সো এরকম ড্রিম নেওয়া যাবে না, স্বপ্ন নেওয়া যাবে না। হ্যাঁ, তুমি আশা রাখতে পারো যে সাবজেক্টটা ভালো, আমি ঠিকমতো যদি পড়ি, আমার র্যাঙ্ক ভালো করলে আমি যা মন চাই পড়তে পারবো, ঠিক আছে। এখন ভাইয়া ধরো তুমি পরীক্ষা দিলা, চান্স পাইলা, তোমার সিরিয়াল ঢাবির 1000 সিরিয়াল, তুমি জীবনে এটা পাবা না, তোমাকে ল পাই, তোমাকে একসময় থাকতে হবে। সিম্পল বিষয়, তোমার ভাই সিরিয়াল খারাপ আসছে, তখন তোমার তো সারাজন আফসোস হবে, ইস ল পাই নেই, না আমার জীবন শেষ, না এরকম তো ভাবা যাবে না। সো জাস্ট এটা ভাবতে হবে যে আমার কাজ ঠিকমতো পড়াশোনা করা, আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বো, সেটা হতে পারে ল, হতে পারে ইংলিশ, হতে পারে ইকোনমিক্স, হতে পারে, ঠিক আছে। কোনো সাবজেক্টই খারাপ না। যেমন ধরো আমি যদি সমাজের নর্মাল মানদণ্ডে বলি, মানুষ ভাবে যে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বা সংস্কৃত, উর্দু এগুলা ফালতু সাবজেক্ট। এখন ধরো কেউ যদি ওই সাবজেক্টে পড়ে ওই ভার্সিটির শিক্ষক হয়, তার কি লাইফ শেষ? অবশ্যই না। তো সব সাবজেক্টে পড়ে ভালো কিছু করা যায়, ঠিক আছে। এটা যার যার ব্যক্তিগত পছন্দ, ইচ্ছা, সে কীভাবে আগাবে এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো জাস্ট আমার ভাই একটা অপশন থাকবে যে তোমরা এখনই কোনো একটা ফিক্সড সাবজেক্ট নিয়ে ড্রিম করো না, কোনো একটা ফিক্সড ভার্সিটি নিয়ে ড্রিম করো না, ঠিক আছে। অনেকে মনে করে যে হচ্ছে ডিউ ছাড়া হচ্ছে সব কিছু বাদ, ডিউ ছাড়া কোনো ভার্সিটি না, ডিউ মানে মানে সব কিছু না, সকল ভার্সিটি ভালো, সকলগুলোই খারাপ, ঠিক আছে। সো কখনো কোনো ফিক্সড ভার্সিটি ড্রিম করা যাবে না। হ্যাঁ, আমি হয়তো ফার্স্ট চয়েসে ডিউকে রাখতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট এটাকে পড়তে হবে, এটাতে না বললে ড্রিম শেষ, কখনো এই ধরনের ভাবা যাবে না। তবে আমরা অবশ্যই প্রথমটাকেই প্রাধান্য দিব,
ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে লেকচার শিট নিয়ে কথাবার্তা বলতেছিলাম। লেকচার শিট হচ্ছে কি, তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছো তোমাদের হাতে কিন্তু অলরেডি আমাদের যে শিটগুলো আছে আমি জাস্ট দেখাচ্ছি যে আমাদের এরকম প্রিন্টেড লেকচার শিট আছে সব সাবজেক্টের। হ্যাঁ, তোমাদের কাছে অলরেডি এই শিটগুলা চলে গিয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের গত সেশনের লেকচার শিট, ঠিক আছে। সো নতুনগুলো আপডেট আসলে তোমাদেরকে আবার সেটা পরবর্তীতে এটা অফিসিয়াল যোগাযোগ করে দেওয়া হবে, সমস্যা নাই। তোমরা আপাতত এগুলাই পড়তে থাকো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কোর্স প্ল্যান, যেটা বলতেছিলাম আর কি, তোমাদের আসলে কোর্স প্ল্যান কি। তোমাদের আপাতত হচ্ছে আমরা প্রি অ্যাডমিশন, অর্থাৎ এইচএসসিতেও হেল্প করবে, অ্যাডমিশনও হেল্প করবে। তোমাকে আমরা যা আপাতত জাস্ট এই জিনিসগুলো পড়াবো, ঠিক আছে। তোমাকে জাস্ট আমরা একটু হালকা টাচ দিচ্ছি। তোমাকে এটা পড়লে যে একদম তুমি অ্যাডমিশন ফুল করা হবে না, এরকমটা না, ঠিক আছে। প্রি অ্যাডমিশন মানে কি, যে আগের থেকে অ্যাডমিশন নিয়ে একটু হালকা ধারণা নেওয়া বা প্রি প্ল্যান্ড বা পূর্ব প্রস্তুতি, এতটুকুই, ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া, আমি মুখে কি বলছি সব তো এখানে লেখাই আছে ভাই। কোথায় আমি ভিয়েতনাম বলছিলাম? স্লাইডে যা আছে তাই তো ভাই, ঠিক আছে। কনফিউশন রাখার দরকার না ভাইয়া, স্লাইডে যা আছে তাই। অনেক সময় তো আমি স্লিপ অফ টাং বলছি, কোন জায়গায় বলছি আই ডোন্ট নো। তোমরা আমি বুঝতেছি না তোমরা আসলে কী কমেন্ট করতেছো। একদম শূন্য করে ভাই কমেন্ট করো যে আমি কোন জায়গায় এটা বলছি, ঠিক আছে ভাইয়া। পুরা স্লাইডে যেটা আছে সেটাই রাইট, হয়তো বা কোনো একটা ওয়ার্ড মিস্টেক হয়েছে, আমাকে জাস্ট বলো, এক্সাক্ট বলো যে আমি কোন জায়গাটা এটা বলছি, ঠিক আছে। বারবার যে কথা বলতেছো যে কোন জায়গাটায় বলতেছো, এক্সাক্ট কমেন্ট করো ভাই আমি কোন জায়গাটায় মিস্টেক করছি। গোল্ডেন ট্রায়াঙ্গেল দেওয়া হইতেছে ভাইয়া, এই যে মায়ানমার, থাইল্যান্ড, লাওস, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ঠিক আছে, বুঝছো? এই যে মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ওকে। আচ্ছা, ওকে, ডান। সো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা বিষয়, সব কিছু ভাইয়া বলে দিয়েছি। এবং তোমাদের যে হচ্ছে ভোকাবুলারি যে পার্টটা তোমাদের ড্রাইভের মধ্যে অবশ্যই ওইটা থাকবে, যদি না থাকে আমি আজকে আবার চেক করে আবার দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। শোনো, মার্কের যে বিষয়টা, এটা ভাই ডিপেন্ড করে, এক এক বছর এক এক রকম মার্ক উঠে ভাই। জাস্ট ভাবো যে ধরো ডিউতে হচ্ছে আমার 120 নাম্বার পরীক্ষা হয় জিপিএ সহ, ঠিক আছে। 60 নাম্বারে হচ্ছে এমসিকিউ, 40 হচ্ছে আমার রিটেন, আর 20 হচ্ছে আমার জিপিএ মার্ক, এইচএসসি জিপিএ মার্ক, টোটাল হলো 120 মার্ক। এখন কখনোই দেখবা তুমি যে 120-এর মধ্যে 120 মার্ক উঠছে, আজ পর্যন্ত উঠে নাই, কখনো উঠবেও না, ঠিক আছে। দেখবা কখনো হাইস্ট মার্ক উঠছে 100, কখনো উঠছে 90, কখনো 80, কখনো 106, 104। এখন ভাই যেই মার্কে ফার্স্ট হয়েছে ওই মার্ক থেকেই ফার্স্ট পজিশন, ঠিক আছে। তো ওই ফার্স্ট পজিশন থেকেই কাউন্টডাউন শুরু হবে, ঠিক আছে। এখন ধরো যদি ফার্স্ট পজিশন হয় 80, তো আস্তে আস্তে এখান থেকে ডাউন করতে থাকবে। সো ভাই এটা ডিপেন্ড করে, কখনো এক্স্যাক্ট হচ্ছে কোনো সংখ্যা নিয়ে ভেবে পরীক্ষা দেওয়া যায় না। তুমি ট্রাই করবা যে তুমি তোমার মতো করে আগাবা, ঠিক আছে। আচ্ছা, বিউপি হচ্ছে বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটি, বাট এটা প্যাটার্নটা একটু ডিফারেন্ট। আমরা তোমাদের ডিউর আগেই বিউপিটা শুরু করি, তবে বিউপি কোর্সটা তোমাকে এখানে গিফট পাবো, আমাকে এটা আরও এক্সট্রা টাকা দিয়ে পারচেস করতে হবে। তো যাই হোক, বিউপি হচ্ছে এখানে ইংলিশ ভার্সনের পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আর একটা ইউনিট আছে এফবিএস, সেখানে লাগে হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ। সো ওই জিকেটাও হয় ইংলিশ ভার্সনে, ম্যাথও হয় ইংলিশ ভার্সনে, ঠিক আছে। বিউপি খুব ভালো একটা ইউনিভার্সিটি, কোনো সেশন জট নাই, পাবলিক ইউনিভার্সিটি, ওকে। এমনকি আমি কিছু কিছু সেক্টরে ডিউর থেকে বিউপিকেও বেশি প্রাধান্য দিব বা দেই, ঠিক আছে। যাই হোক, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে হচ্ছে কথা বলবো, সমস্যা নয়, ওকে। ভাইয়া পিডিএফে ড্রাইভ লিঙ্ক তোমাদের গ্রুপে আমি নিজে পোস্ট করছি যে তোমাদের এই ড্রাইভ লিঙ্কে পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা,
অটো ট্রান্সলেশন তুমি তোমার ফোন থেকে অফ করতে পারবে ভাইয়া। দেখো এই যে একটা অপশন আছে, দেখো সেটিংস, ফোনের যে লাইভ হচ্ছে না, লাইভ দেখবা যে এখানে একটা একটা সেটিংস চিহ্ন আছে, এখানে দেখবা যে এই ক্লোজ ক্যাপশন অন বা অফ, এটা তুমি নিজে করতে পারবা, এটা আমাদের কোনো কিছু নাই, ঠিক আছে? ওকে। আর বর্তমানে যেই ভার্সিটিগুলো এক্সাম হচ্ছে তার মধ্যে শুধু 2টা জায়গায় লিখিত আছে, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর একটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। এক সময় জগন্নাথে লিখিত ছিল, লাস্ট ইয়ার লিখিত উঠায় দিয়েছিল। সো বর্তমানে শুধু ঢাকা ইউনিভার্সিটি আর খুলনাতে লিখিত প্যাটার্ন রয়েছে, এছাড়া আর কোথাও লিখিত প্যাটার্ন নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। যাদের জিপিএ কম সেই জিপিএর জন্য কি ভাই চান্স মিস হয়? ভাই খেয়াল করো, জিপিএর মার্কটা কত ভাই? জিপিএ মার্কটা হচ্ছে 20 ভাই। এখন এটা তো হয়ে গেছে, তোমার এইচএসসি জিপিএ একটা হয়ে গেছে, চেঞ্জ করার অপশন নাই। তুমি চাইলে এখন এইচএসসি জিপিএকে চেঞ্জ করতে পারবা তোমার পড়াশোনার উপর ডিপেন্ড করে। এখন ধরলাম যে একজনের জিপিএ কম হয়েছে, আচ্ছা ভাই এই মার্ক তো ফিক্সড, তাই না? বাট এই যে অ্যাডমিশন টেস্টে যে 100 মার্ক বা 80 মার্ক, এটা তো ভাই ফিক্সড না, যে বেশি পড়বে সে বেশি পাবে। সো তোমার মার্ক এখানে কম না বেশি এটা তোমার ভাবার বিষয় না, তুমি এইখানে ফোকাস করো ভাইয়া, ঠিক আছে? ওকে, তুমি এখন এখানে ফোকাস করবা। আর যেহেতু তোমার এইচএসসি পরীক্ষা হয় নাই, সো তোমাকে এখানেও ফোকাস করতে হবে পরীক্ষার আগ পর্যন্ত, কারণ ভালো করে পড়লে জিপিএ ভালো আসবে, ভালো আসলে তুমি এখানে একটা বেশি মার্ক পাবা, ঠিক আছে? আর যদি কোনো কারণে জিপিএটা কম চলে আসে, জাস্ট ভাববা ভাইয়া যে অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যে যোগ্যতা লাগে, কোথাও কোথাও 3 লাগে, কোথাও কোথাও 4 লাগে, কোথাও 4.5 লাগে, এই জিপিএ থাকলেই তুমি সিকিউর, তোমার প্যারা নেওয়ার কিছু নাই, তুমি তখন এইখানে বেশি ফোকাস করবা, ঠিক আছে? ভাই ভাবো যে ধরো একজনের জিপিএ মার্ক হচ্ছে 20, ধরো জাস্ট একজনের জিপিএ মার্ক 20 আর সেইখানে পাইছে হচ্ছে 100-র মধ্যে 70, ধরো। তুমি খেয়াল করো ভাই, তাই দেখো তো তার মার্ক কত হচ্ছে 90। আবার ধরো তোমার জিপি মার্ক হচ্ছে 18, বাট তুমি এখানে পাইছো হচ্ছে 75, বলতো কার মার্কটা বেশি হচ্ছে? অবভিয়াসলি এই বাচ্চাটার, কারণ কি ওর 80-র মধ্যে মার্কটা সব থেকে বেশি। সো এদিকে ফোকাস না করে আমরা এই দিকে ফোকাস করবো, অ্যাডমিশন টেস্টের মার্কে ফোকাস করব, ঠিক আছে? ওকে, আচ্ছা। সুমাইয়া রিচি ভাইয়া, তুমি এটা কী কোশ্চেন করলা যে এখন অ্যাডমিশন টেস্টের জন্য পড়বো? কতক্ষণ পড়বো ভাইয়া? এটা ডিপেন্ড করতেছে তোমার নিজের মেন্টালিটির উপরে, ঠিক আছে? সো তুমি বেশি ফোকাস দেবা হচ্ছে এইচএসসির উপরে, বেশি ফোকাস এইচএসসির উপরে। আর ভাইয়া যে কাজগুলো এখানে করতে বললাম, যে সকালে উঠে কি করবা, পাশাপাশি কোশ্চেন ব্যাংক পড়বা, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়বা, সো খুব বেশি ভাই টাইম লাগে না, ঠিক আছে? ধরো তুমি যদি সারাদিনে, ধরলাম তুমি সারাদিনে 12 ঘন্টা পড়াশোনা করো, আমি জাস্ট কথা কথা বলতেছি আর কি, তুমি ভাইয়া করো, তুমি 8 ঘন্টা দেওয়া এইচএসসির জন্য, ঠিক আছে? তুমি 4 ঘন্টা দেওয়া হচ্ছে অ্যাডমিশনের জন্য, ওকে? আর কখনোই এটা একটা এক্সাক্ট ফিগার না যে যার ইচ্ছা মতো পড়বা, সবার ব্রেন ক্যাপাসিটি একরকম না, কখনোই এই টাইমটাকে প্রাধান্য দিবা না, বা এখানে কোয়ান্টিটি ফ্যাক্টর না, কোয়ালিটি ফ্যাক্টর। যারা বলে যে 16 ঘন্টা পরে 17 পর, ভাই এরা আবার রোবট, এরা মানুষ না, এদের ব্রেন স্লো, ঠিক আছে? আমরা একটা ছোটো একটা অ্যাড দেখছি না, যে লাইফ বই সাবান দ্রুত মানে হাত কসলাইলে হয়ে যায়, বা অন্য সাবান হতে বেশি টাইম লাগে, কি বলে এই বানটি তোর সাবান কি স্লো নাকি? সো ওরকম ওদের ব্রেন হচ্ছে স্লো, এই জন্য ওরা বেশিক্ষণ পড়ে, বুঝছো? এরা হচ্ছে রোবট, তোমরা রোবট না, তোমরা কি ভাই? তোমরা হচ্ছে জেন জি, তুমি আমি সবাই আমরা কি জেনারেশন জেড বা জেন জি। সো আমাদের বেশি পড়তে হয় না, যে যার মতো করে যতক্ষণ পারো ততক্ষণ ব্রেন কোলায়, শরীর কোলায়, তুমি এতক্ষণ পড়াশোনা করো ভাইয়া পুরা, ঠিক আছে? সো যারা বলে এই 16 ঘন্টা পরে ভাই এরা মিথ্যা কথা বলে, এরা আসলে নিজেরা হয় রোবট, না হয় হচ্ছে আইনস্টাইনের বংশধর, না হলে হচ্ছে এরা মিথ্যা কথা বলতেছে। সো কখনোই কখনোই হচ্ছে এরকম ঘন্টাকে প্রাধান্য দিবা না। তোমার আজকে এই পড়াটুকু আছে, আমি আজকে এই পড়াটুকু শেষ করব, যতক্ষণ লাগে, যতক্ষণ ব্রেন কোলায়। ভাই প্রত্যেক দিন কি আমার মুড ভালো থাকে? আজকে আমার মুড খারাপ, আজকে পড়া কম হবে স্বাভাবিক, আজকে মুড ভালো, আজকে পড়া বেশি হবে স্বাভাবিক না? তুমি আজকে ঘুরতে গেছো,
ফ্যামিলি দাওয়াতে গেছো, ভাই আজকেও তোমাকে পড়তে হবে? অবশ্যই না। সো বি কালচারাল, বি প্র্যাকটিক্যাল, বি লজিক্যাল। একটু একটু ফান করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, বাট সব কিছু মিলে একটা কম্বাইন্ড রেজাল্ট রাখতে হবে। ঠিক আছে? কোনো কিছুই এক্সেস ভালো না। খুব বেশি গেম খেললাম, খুব বেশি অ্যাডিক্টেড হইলাম, নো, কোনো কিছু ভালো না। ঠিক আছে? সব কিছু ব্যালেন্স করলে তুমি পারবা। ওকে, ঠিক আছে? সো আশা করি তোমাদের আজকের এই ক্লাসে আমি অনেক কিছু অ্যান্সার দিয়ে দিয়েছি। যদি তুমি ভাই এগুলা মেনটেন করতে পারো, তাহলে ভাই তুমি ফার্স্ট টাইম দিয়ে সব জায়গায় ইনশাল্লাহ চান্স পেতে পারো, যদি তোমার সেই জিনিসটা এখন থেকে আস্তে আস্তে হয়ে যায়। আমি ডিউতে চান্স পাইছি, জাহাঙ্গীরনগরে পাইছি, ঠিক আছে, চট্টগ্রামে পাইছি, রাজশাহীতেও চান্স পাইছি। যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, গুচ্ছটা জাস্ট পরীক্ষা জাস্ট দেওয়া, ওইটা বাদ, কেন গুচ্ছে গ্রুপ চেঞ্জ করা যায় না। ভাইয়া ডিউতে হচ্ছে 2690, জাহাঙ্গীরনগরে হয়েছে 28তম, ঠিক আছে, চট্টগ্রামে হচ্ছে আমার 1200 পজিশন ছিল, সাবজেক্ট আসে, রাজশাহীতেও সাবজেক্ট আসে, এখানে আমার ছিল হচ্ছে 876 পজিশন ছিল, ঠিক আছে, আর এখানে ছিল হচ্ছে 2690। সো দেখো আমি কিন্তু ডিউতে চান্স পাইছি, পড়ি নাই। কেন পড়ি নাই? সাবজেক্ট ম্যাটার করে। কেন জাহাঙ্গীরনগরে পড়তেছি? এই সাবজেক্টটা ভালো, ঠিক আছে, বুঝছো? আর এখানে তো পরের কথায় চট্টগ্রাম, রাজশাহী তো ঢাকার বাইরে, আমি জাস্ট বিউপিতে চান্স পাইনি, এটাতে আমি ফেল করছিলাম, কারণ লাইফে ছিল ফার্স্ট পরীক্ষা, ঠিক আছে। এই ডিউতে আমি যখন পরীক্ষা দেই, আমার রিটেনের মার্ক ছিল 40-এর মধ্যে 33.33, হাইস্ট মার্ক ছিল, ঠিক আছে। বাংলা, ইংরেজি, জিকে তিনটা মিলে আমার মার্ক ছিল হচ্ছে 40-এর মধ্যে 33.33 লিখিততে। সো তোমাদের লিখিতর ব্যাচে আমি গাইডলাইন দিব, তোমাদের সকল পুরা অ্যাডমিশন নিতে তুমি যেখানে ক্লাস করবা, এই ব্যাচে ক্লাস করবা, এই ব্যাচে করবা, অর্থাৎ পুরো অ্যাডমিশন নিয়ে তুমি ইনশাল্লাহ আমাকে পাবা। তোমাদের সকল ব্যাচের দায়িত্ব আমি থাকবো। কখন কি লাগবে আমি দেখব, কোথায় কোথায় কি লাগে, কত জিপিএ লাগে, কোন সাবজেক্ট লাগে, কিভাবে পড়বা, সকল গাইডলাইন ভিডিও আমি সবসময় দেই, পাবা, সমস্যা নাই। মজার বিষয় হচ্ছে আমি কিন্তু ইংলিশও ক্লাস নেই, তোমরা আমার ইংলিশও ক্লাসও পাবা। ক্লিপস টোফেল বা এই ধরনের অ্যাডভান্স যে ক্লাসগুলো আছে, ওগুলো মসিন ভাই নেয় না, ওগুলো আমি নেই। যেমন ক্লিপস টোফেল, ব্যারন্স টোফেল বা লিটারেচার, হ্যাঁ, এগুলো আমি নেই, সবসময় আমি নেই, ওগুলো কখনো মসিন ভাই নেয় না, সবসময় আমি নেই। তো তুমি আমার ইংলিশ ক্লাস পাবা, মজা পাবা, কারণ আমি কিন্তু মসিন ভাই স্টুডেন্ট ছিলাম। সো আমি ওই প্যাটার্নগুলো জানি, ভাই কী পড়ায়, কোন ওয়েতে পড়ায়, ঠিক আছে। সো তোমরা বেসিক ক্লাস করবা মসিন স্যারের, পরে একদম শেষ দিকে যেয়ে আমার কিছু কোশ্চেন অ্যাডভান্স ক্লাস পাবা, যে তোমাদের খুবই হেল্প করবে লাস্ট মুহূর্তে। আর এছাড়া হচ্ছে জিকের আন্তর্জাতিক পুরো সেক্টরের দায়িত্ব হচ্ছে আমার, তোমরা ইনশাল্লাহ ক্লাসে থাকবা, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। সো তুমি একটু জানাও, যেহেতু তোমাদের সাথে আজকে আমার এই পেড ব্যাচে প্রথম ক্লাস ছিল, তোমাদের ক্লাস কেমন লাগছে একটু আমাকে জানাও ভাইয়া পুরা, তোমাদের আজকের ক্লাস কেমন লাগছে। কোনো ধরনের মতামত থাকলে বলতে পারো যে ভাইয়া একটু এখানে ফাস্ট আগাইতে হবে বা স্লো আগাইতে হবে, বা তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হয়েছে বলো, ঠিক আছে, একদম ফ্র্যাঙ্কলি বলতে পারো, কোনো সমস্যা নাই। বলো ভাইয়া ক্লাস কেমন লাগছে। এবং আজকে ক্লাস এখানেই শেষ, জাস্ট তোমরা একটু মন্তব্য করো তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগছে, তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কি না, বা তোমাদের কোন কোন জায়গাতে আরও ডেভেলপ করা উচিত, জাস্ট এটা বলো, ঠিক আছে। আর আরেকটা বিষয়, এডুকেশন তুমি চাইলেও মেন্টর হিসেবে আসতে পারবো, কোনো সমস্যা নাই, কারণ আমি নিজে এডুকেশনে একদম শুরু থেকে আছি, 2023 সাল থেকে আছি, তখন থেকে এডুকেশনের শুরু, 6টা ব্যাচ অলরেডি পড়াই ফেলছি আমি নিজে, 20 ব্যাচ, 21, 22, 23, 24, 25, তোমার 26 ব্যাচ, ঠিক আছে। সো এডুকেশনের শুরু থেকে আছি ভাইয়া, ইনশাল্লাহ থাকবো সবসময়। তোমরা চাইলেও অ্যাডমিশন দিয়ে তোমরা এই জায়গায় আসতে পারবা। যেমন আমি নিজে এডুকেশন স্টুডেন্ট ছিলাম, তখন এডুকেশন এভাবে নাম ছিল না, অন্য নামে ছিল, বা এরকম প্ল্যাটফর্ম ছিল না, ঠিক আছে। সো আমি একদম শুরু থেকে এখানে আছি, মসিম ভাইয়ের ক্লাস করছি আমি, সুফিয়ান ভাইয়ের ক্লাস করছি আমি, তোমার স্বর্ণ ভাই কিন্তু আমাদের জুনিয়র, ঠিক আছে। ওকে, তোমাদের আলফি ম্যাম তুমি ক্লাস করছো না, আলফি ম্যাম, তোমাদের সিয়াম স্যার, তোমাদের সাইদ স্যার, সবাই কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, বুঝছো। ওকে, সো আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে ফার্স্টে এভাবে পড়াবো, দেন তোমাদেরকে হচ্ছে আমি এভাবে কিছু কোশ্চেনে অ্যান্সার দিব, তোমাদের যত কোশ্চেন ভাই আমি অ্যান্সার দিব, যেহেতু তোমরা আমার দায়িত্বে আছো, আমার আন্ডারে আছো, তো আমি তোমাদের কোঅর্ডিনেটর। সো সব ধরনের আমি কোশ্চেনের অ্যান্সার দিব
প্রত্যেকটা ক্লাস শেষে। বাট তোমাদের কাজ হচ্ছে ভাইয়া যেভাবে যেভাবে বলবো তোমাকে জাস্ট এভাবে আগাইতে হবে, পড়তে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো তোমাদের ভাইয়া একটা ছোট্ট একটা টাস্ক দিব, ভাইয়া টাস্ক দিব, বলো জাস্ট ছোট্ট একটা টাস্ক বলো, দিব কি দিব না? ছোট্ট একটা টাস্ক করতে হাইস্ট 2 থেকে 3 মিনিট লাগবে, বলো এই টাস্কটা দিব কি দিব না? দ্রুত বলো ভাইয়া, ছোট্ট একটা টাস্ক দিব, বলো দিব কি দিব না? প্রথম টাস্কটা হচ্ছে, যেহেতু জিকে ক্লাস, এটা একটু মানে একটা ইউনিক ক্লাস, তোমাদের কাজ হচ্ছে আজকে ক্লাসের কোনো একটা পার্ট স্ক্রিনশট নিয়ে হোক, রেকর্ড করে হোক, বা তুমি কিছুই পারো না, তুমি জাস্ট লিখে আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে অ্যাডিশন অফিসিয়াল গ্রুপে একটা পোস্ট করবা যে তোমার ক্লাস কেমন লাগছে, হয় আমার স্ক্রিনশট নিবা বা কোনো ভিডিও অংশ থেকে কেটে ক্রপ করে তুমি দিবা, ঠিক আছে? আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে অ্যাডিশন অফিসিয়াল গ্রুপটা আছে, এই গ্রুপে পোস্ট করবা যে তোমাদের আজকের প্রি অ্যাডমিশনের জিকে ক্লাসটা কেমন লাগছে, এটা অনেস্ট রিভিউ দিবা, ঠিক আছে? ওকে, আমার স্ক্রিনশট হোক বা ক্লাসের কোনো অংশ রেকর্ড করে দিবা, ওকে? তোমাদের এটা সবার টাস্ক। আর তোমার যেসব ফ্রেন্ড এখনও ভর্তি হয় নাই তাদেরকে জাস্ট একটা নিউজ দিবা যে ভাইয়া বন্ধু বা বান্ধবী যে কোনো কেন, যে নিউজ দিবা যে এইচএসসি পরীক্ষার আগে যদি সে ভর্তি হয় সে একটা ডিসকাউন্ট অফার পাবে, এবং যদি তুমি 5 জনকে ভর্তি করাও তোমাকে আমরা একটা টি শার্ট গিফট করব, ঠিক আছে? যদি তোমার রেফারেন্সে কেউ 5 জন ভর্তি হয় তোমাকে একটা টি শার্ট আমরা গিফট করব। তুমি জাস্ট পেজে বলবা যে আমার নামে এই 5 জন ফ্রেন্ড ভর্তি হয়েছে, আমাকে একটা টি শার্ট ভাইয়া বলছে গিফট দিবে, তুমি জাস্ট পেজে নক করবা, তোমাকে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? তোমাকে আমরা বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিব, ওকে? সো তোমাদের দায়িত্ব এটা, যদি আমাদের সার্ভিস ভালো লাগে তুমি তোমার ফ্রেন্ডকে জানাবা যে এখানে প্রি অ্যাডমিশন ক্লাস হচ্ছে, তুই পড়তে পারিস। যদি প্রি অ্যাডমিশন না পড়ে আমাদের 26-এর এফআরবি ব্যাচ আছে, টেস্ট পেপার ব্যাচ আছে, সেখানে পড়তে পারে, ঠিক আছে? যদি 27 ব্যাচ হয় আমাদের মিশন এ প্লাস ব্যাচ আছে, জাস্ট তুমি দাওয়াত দিবা, কারণ তোমাদের মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের পথ চলা, ঠিক আছে? তোমরা ভালো বললে এটা আমাদের জন্য একটা কি ওয়েল উইশার হিসেবে কাজ করবা, কিন্তু আমার একটা ফ্যামিলি, তাই না? ওকে, সো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের ঈদের পরে মেবি ফার্স্ট ক্লাসটা আমার সাথে তোমাদের সাথে হতে যাচ্ছে। আর তোমাদের এরপরে নেক্সট ক্লাস হচ্ছে মোহসিন স্যারের ক্লাস, ইংলিশ ক্লাস, তোমাদের সকল আপডেট গ্রুপে দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, তোমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, আমাদের ফেসবুক গ্রুপেও লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপে পিডিএফ ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, পিন পোস্ট সব কিছু দেওয়া আছে। তোমাদের কোনো সমস্যা হলে ফেসবুক গ্রুপে বলতে পারো কমেন্টে, অথবা টেলিগ্রাম গ্রুপে বলতে পারো, ইনশাল্লাহ রিপ্লাই দিব। ওকে, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।